হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ লুপ 96। তুমি দেখেই বুঝতে পারছো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে 381 নম্বর এই পেজটার আজকে আমরা অঙ্কের সলিউশন করব। তো এখনও পর্যন্ত যদি তোমরা বিভিন্ন সেটগুলোর অঙ্কের যে সমস্ত সেটগুলো আপলোড হয়েছে যদি না দেখে থাকো এবং তোমার যদি দেখার প্রয়োজনীয়তা থাকে, তাহলে তুমি চ্যানেলে যাও। চ্যানেলে গিয়ে তোমার কাজ হবে কি না, মাধ্যমিক 2026 বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টটাকে খোঁজো। সমস্তগুলো যেগুলো আপলোড হয়েছে সেগুলো তুমি চাইলে দেখতে পারবে। যেই সমস্ত জায়গাগুলোতে এখনও তোমার প্রবলেম রয়েছে সেগুলো তুমি চাইলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারো। তো চলো আর দীর্ঘায়িত করছি না, একদম সরাসরি কাজে ফেরা যাক, বুঝলে? তো প্রথম যে প্রশ্নটা আমরা সলিউশন করব এমসিকিউ থেকে, নাম্বার 1 দেখো। ও কেন্দ্রীয় একটা বৃত্তের কথা এলো যেখানে পি কিউ নাকি ব্যাস। জ্যামিতির প্রশ্ন সবসময়, আমি এর আগেও বলেছি, তুমি ছবি আঁকো, ছবি আঁকলে তুমি অনেকখানি সমাধান করতে পারবে। তো প্রশ্ন যেটা পি কিউ ব্যাস আর আর এস এই জ্যাটা পি কিউ এর সমান্তরাল, এরকম একটা ছবি তুমি আগে তৈরি করো। তাহলে প্রথমত তোমার দায়িত্ব হলো ও কেন্দ্রীয় একটা বৃত্ত তৈরি করা। এই হলো তোমার ও কেন্দ্রীয় একটা বৃত্ত হলো। তো এই ও কেন্দ্রীয় বৃত্তের প্রশ্ন মতে পি কিউ, পি কিউ নাকি তোমার কী ছিল গো, পি কিউ একটা ব্যাস ছিল। আর বলছে আর এস জ্যা, আর এস একটা জ্যা তৈরি করো। আর এস, যেই জ্যাটা কী ছিল না, আর এস জ্যাটা পি কিউ এর সমান্তরাল। এইটা আর এইটা সমান্তরাল আমরা বলছি না, প্রশ্ন বলে দিচ্ছে এই কথাটা। আর কি বলে দেওয়া আছে দেখো, আর প্রশ্ন বলে দিয়েছে যে বৃত্তের ওপর এক্স এমন একটা বিন্দু যাতে কিউ এক্স আর হচ্ছে 43। আবার একটু কাজ করো, এখান থেকে ছবি আঁকো। বৃত্তের ওপরে এক্স একটা বিন্দু, না ওপর বলতে বাবু পরিধির ওপরে এক্স একটা বিন্দু সেট করো। তো এরপর যেটা বলে দেওয়া আছে, অ্যাঙ্গেল কিউ এক্স আর হচ্ছে 43 ডিগ্রি। কিউ এক্স আর, তাহলে আমাকে এইটাকে জোড়া দিতে হয়, আমাকে এইটাকে জোড়া দিতে হয়, তবে পরেই আমরা এইটা, এই যে কিউ এক্স আর, এইটা আমরা লিখতে পারছি 43 ডিগ্রি হলো। প্রশ্ন ছিল যে কিউ আর এস কত, প্রশ্ন ছিল তোমার যে কিউ আর এস তাহলে কত। তাহলে খুব সোজা একটা জায়গা, কিউ আর এস কোথায় আছে আগে দেখো, কিউ আর এস। তাহলে তোমাকে এটাকে জোড়া দিতে হচ্ছে, না দিলে তো তুমি করতে পারবে না, তাই না? কিউ আর এস, এইটা তোমার চাই, এইটা চাই, এই হচ্ছে তোমার ডেস্টিনেশান হলো। ব্যাস, কি করে উদ্ধার করা যাবে? একটু অঙ্কন না করলে তুমি এখান থেকে কিন্তু কাজ করতে পারবে না। আচ্ছা ধরো আমরা এইটাকে জোড়া দিলাম, একটু ভিন্ন কালি ইউজ করলাম যাতে করে তোমার ভালো বোঝা যায় জায়গাটাকে। আচ্ছা ধরে নাও যেই এটা যোগ করলাম, এইটা কিন্তু ব্যাস ছিল। তাহলে এই যে পুরো কোণটা, মানে আমি বলতে চাইছি অ্যাঙ্গেল পি এক্স কিউ অর্ধবৃত্তস্থ কোণ হওয়া উচিত। তাহলে এটা 90 ডিগ্রি হয় একদম। তার মধ্যে এইটা আমার দখল হয়ে গেছে 43, স্যার তাহলে ডিউটা হচ্ছে 90 - 43 অবশ্যই। তাহলে আমাদের ডিউটা মানে, আমাদের ডিউটা পি এক্স আর, অ্যাঙ্গেল পি এক্স আর হচ্ছে গিয়ে আমাদের 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। হিসেব করে দেখো 47 আসবে। কোনটা না, এই কোনটা। আমাদের ডেস্টিনেশান কোথায় গো, এইটাকে খুঁজে পেতে হবে, এইটাকে খুঁজে পেতে হবে। তো এবার আমরা কি করে উদ্ধার করব? এই পর্যন্ত আসবো কেমন করে বলো, এই পর্যন্ত আমরা পৌঁছাবো কেমন করে? বেশ সোজা, খেয়াল করো যে এই কোণটা পি এক্স আর, এটা কিন্তু একটা বৃত্তস্থ কোণ, বৃত্তের পরিধিতে তৈরি হচ্ছে। আচ্ছা কোন চাপ কাজ করছে দেখো তো, কোন চাপ কাজ করছে? পি আর চাপ। পি আর চাপের দ্বারা আরও একটা বৃত্তস্থ কোণ আছে, দেখেছো? পি কিউ আর। তাহলে লজিক্যালি পি এক্স আর এবং এবং পি কিউ আর, পি কিউ আর যেহেতু
একই বৃত্তচাপ দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ, তাহলে এরা মানে সমান। হলো? তো এটা যদি আমরা 47 বলে থাকি, তাহলে এই কোণটাও হবে 47। আমাদের ডেস্টিনেশান এটাও নয়, আর একটু ডিউ আছে। আর একটু কোথায় বলো তো? না, ডেস্টিনেশান হচ্ছে এই পর্যন্ত আসা। সেটা কেমন করে হবে? আচ্ছা বাবু, শুরুতেই বলে দেওয়া আছে এটা এটা পরস্পর সমান্তরাল। এটা যদি সমান্তরাল হয়, তাহলে এইটা ছেদক বলবো, কিউআরকে আমরা ছেদক বলবো। আর তাহলে এই কোণ আর এই কোণ স্যার একান্তর কোণ হবে। তাহলে সেই যুক্তিতে অ্যাঙ্গেল কিউআরএসও হয়ে যাচ্ছে 47 ডিগ্রি। ক্লিয়ার তো? একদম। চলো, তো 47 তুমি এটা অপশান নাম্বার ডিতে দেখতে পেয়ে যাবে। বুঝেছো? এটা অপশান নাম্বার ডিতে তুমি পেয়ে যাবে। চলে এসো, 2-এর দাগ নিয়ে কথা হোক আমাদের। 2-এর দাগ প্রশ্ন যেটা, যে একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় 3 সেমি এবং 4 সেমি, বড় বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরালে যে শঙ্কু উৎপন্ন হবে তার ঘনফল। বুঝবে ভালো করে, বেশ সোজা প্রশ্ন দিয়েছে, বাট একটু বুঝতে হবে। একটা সমকোণী ত্রিভুজের কথা এলো, ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। এবার প্রশ্ন যেটা ছিল, বাহু দুটো 3 এবং 4 সেমি, বড় বাহুটিকে অক্ষ ধরে ঘোরাচ্ছি ত্রিভুজটিকে। অক্ষ মানে কি? একটা খুঁটি। ধরো বড় বাহু বলতে কি, এটা 4 এটা 3, বড় বাহুকেই অক্ষ ধরেছি, তার মানে এইটা অক্ষ, অক্ষ ধরে ঘোরাচ্ছি। গল্পটা ঠিক এরকম হচ্ছে, ধরো মাঠে একটা গরু বাঁধা আছে হলো, এটা হচ্ছে সেই গরুর খুঁটিটা, আর এইটা হচ্ছে দড়িটা। তাহলে গরুটা যদি ঘুরতে থাকে ওই খুঁটিকে কেন্দ্র করে, তাহলে এই রকমভাবে ঘুরতে পারবে, এবং যেটা একটা শঙ্কু ফর্ম করতে পারে না, একটা শঙ্কু, ব্যাস একদম। এবার প্রশ্ন যেটা ছিল, যে ওই শঙ্কুর ঘনফল তথা আয়তন কত ছিল সেটা আমাকে উদ্ধার করতে হবে। আচ্ছা বাবু, শঙ্কুর আয়তন কী ছিল গো? মনে করো, শঙ্কুর আয়তন 1/3 বাই r²h, r²h, এটাই ছিল। ওকে, তাহলে সেই জায়গা থেকে 1/3, যে অপশানগুলো দেখাচ্ছে সেখানে কিন্তু পাইয়ের মান বসানো রয়েছে, তাহলে আমরাও বসাবো। 22/7, r², ব্যাসার্ধ তুমি দেখতেই পাচ্ছ 3, তাহলে 3² মানে 3 গুণ 3। এবার h যেটা আমরা দেখতে পাচ্ছি 4 হবে। তাহলে 3 3 এখানে কাটাকুটি করে দাও, রইল বেঁচে যে জায়গাটা 22 গুণ 3, 22 গুণ 3 মানে 66, তার সঙ্গে তোমাকে আবার গুণ করতে হচ্ছে 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 264, বাই রয়ে যাচ্ছে 7 হলো। তো এখান থেকে তুমি এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। যদি তুমি মিশ্র করো তাহলে তুমি আনসার পেয়ে যাবে। তাহলে 7 3 21, 7 3 21 রয়ে যাচ্ছে তোমার কত? 5 রয়ে যাচ্ছে, 5 রয়ে যাচ্ছে 54। তাহলে হচ্ছে গিয়ে 7 7 49, 7 8 56 বেশি হয়, তো 7 7 49, 49-এর পর 50 51 52 53 54, অর্থাৎ 5 হবে। এত ঘন সেন্টিমিটার। তো তোমার এইটা হচ্ছে আনসার, যেটা তুমি অপশান নাম্বার কোথায় দেখছো? সিতে, একদম। তাহলে এটার আনসার হচ্ছে অপশান সি হলো। এসো, চললাম আমরা 3-এর দাগে। 3-এর দাগ কি দেওয়া আছে তোমাকে? দাগ নাম্বার 3। প্রশ্ন দেখবে যে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। এবার ওই বৃত্তের 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে x ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোন অপশানটা সঠিক হচ্ছে সেটা বুঝবে ভালো করে। ওকে, কোনো একটা বৃত্ত, তার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ বলতে ভ্যালু অফ আর সমান সমান 6 সেন্টিমিটার। এবার ছিল ওই বৃত্তের 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তচাপ বলতে তোমার ভ্যালু অফ এস যেটা ছিল 9 সেন্টিমিটার, কেন্দ্রে এক্স ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, কেন্দ্রের কোণকে আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রশ্নানুসারে সেটা নাকি এক্স ডিগ্রি কোণ তৈরি করে, এক্স ডিগ্রি, যাই হোক। আচ্ছা,
এক্স কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে। মনে আছে একটা এই তিনজনের মধ্যে একটা আমরা রিলেশান দেখছিলাম যে এস সমান সমান আর থিটা, এটা আমরা দেখছিলাম। তবে এই পদ্ধতি কেবলমাত্র বৃত্তীয় পদ্ধতির জন্যই প্রযোজ্য ছিল। তো বৃত্তীয় পদ্ধতিতে তো ডিগ্রি থাকে না, তাহলে ডিগ্রি তথা ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে তুমি ব্যাক করাও। তাহলে এক্স ছিল, যদি তুমি এখান থেকে বৃত্তীয়তে ব্যাক করাতে চাও, গুণ পাই বাই 180 হবে একদম। তো ওভারঅল যে জায়গাটা আমরা পাচ্ছি পাই এক্স বাই 180। এইবার পায়ের মানটাও আমরা পুট করতে পারি, এক্ষেত্রে কোনো ব্যাপার নয়। পাই ছিল 22/7, বাকি এক্স ছিল এক্ষেত্রে, আর এক্ষেত্রে তোমার 180 ছিল, দিলাম। চলো এখানে চলে এসো। আমাদের ডেস্টিনেশান আমরা আপাতত ওই এক্সের মানটাকে চাই। এক্স মানে যেটা কিন্তু থিটা ছিল, তো এখান থেকে আমরা থিটা সমান লিখব কি, এস বাই আর লিখব। চলো ফাটাফাট করে মান পুট করি আমরা। এস ছিল 9, আর তোমার আর কত ছিল, আর হচ্ছে গিয়ে 6, আর থিটা তোমার এই জায়গাতে তুমি লিখেছো, যেটা ছিল 22x বাই হচ্ছে গিয়ে 7 গুণ 180 ছিল একদম। বা দিয়ে দিও এগুলোয়। তো এখান থেকে এবার এক্স বের করার চেষ্টা করো। ছিল 9/6, ওদিকে 7 গুণ 180 যাচ্ছে, এবং সেই সঙ্গে 22 হবে। তো এবার একটু কাটাকুটির চেষ্টা করি। 3-এ যদি কাটি 3-2-এ 6, আর 3-এ যদি কাটি 3-6 18 0, আবার 2-এ কেটে দাও। 2-এ যদি কাটি আমরা হচ্ছে গিয়ে তোমার 2-3-এ 6 0, একবারেই তো কেটে যেত, বেশি করে কাটা হোক। নেক্সট এটাকে আমরা 11 নয় 2-এ কাটতে পারি। 2-এ যদি কাটি তাহলে 11, আর 2-এ যদি এটাকে কাটি তাহলে 15। আর কি কাটছে? না, হচ্ছে না। তাহলে আপাত লব দাঁড়াচ্ছে 9 গুণ 7, তাই তো? 9 7 63, সঙ্গে রয়ে যাচ্ছে 15। তো ওই গুণফলটা তুমি হিসেব করবে 945 পাবে বাই 11। তাহলে ওটা বাই 11 করতে চেষ্টা করলে তুমি পাবে 85.9, অর্থাৎ এই রেজাল্টটা তুমি পাবে ওখান থেকে। এই রেজাল্টটা তুমি ওখান থেকে পাবে। এবার তোমার প্রশ্ন যে অপশানগুলো দিয়ে রেখেছে, তাহলে সেটা কোনটা যাবে। আমরা কিন্তু এটা এক্সের মান বের করলাম, হ্যাঁ, এক্সের মান দেখাচ্ছে 85.9। তাহলে কোন অপশানটা এক্ষেত্রে আমরা নিতে পারি সেটা দেখতে পারো তুমি। এক্সের মান কিন্তু 85.9, নিশ্চয়ই সেটা এটা নয়, সম্ভবই নয়, এটাও হচ্ছে না। আমরা এটাকে নিতে পারি, অপশানটি। এক্সের মান 85.9 মানে সেটা 85 আর 90-এর মধ্যে। ক্লিয়ার? একদম। তাহলে এটা অপশান ডি যাবে সঠিক। এটা তাহলে অপশান হচ্ছে অপশান ডি যাচ্ছে সঠিক এইটা। চলো, তো এটা অপশান আমরা ডি করলাম। নেক্সট ওর পরের কি প্রশ্ন দেখছি আমরা, পরেরটা দেখো। পরেরটা বলতে আমরা যেটা দেখব 4-এর দাগ, মানের ঊর্ধ্বক্রমে এই তথ্যগুলো নাকি সাজানো হয়ে আছে, এদের মধ্যমা নাকি 24। তাহলে এর মধ্যে এক্স ব্যবহার করা হয়েছে, তো এক্সের মান আমরা উদ্ধার করব। বেশ সোজা আর একটা জায়গা আমি এখানেই একটু করে নিই, নাম্বার 4 এইখানেই দেখিয়ে দিচ্ছি। ঊর্ধ্বক্রমে সাজানো আছে, ঊর্ধ্বক্রমে সাজানো থাকলে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে কাউন্ট করব তো, নাকি গো? গুনে দেখো কটা তথ্য হচ্ছে। চলো ফাটাফাট করে গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা হচ্ছে। স্যার 10টা মানে তো যুগ্ম তথ্য, মনে আছে তো? যুগ্ম তথ্যের ক্ষেত্রে মধ্যমা কি হয়? যুগ্ম তথ্যের ক্ষেত্রে মধ্যমা কি হয়? কি ছিল? হাফ ইন্টু n/2 তম মান প্লাস, বলো, প্লাস হচ্ছে n/2 প্লাস 1 ছিল তম মান, বাকিটা লিখবে।
ওকে, তাহলে এইবার এন বলতে তো আমরা 5 পেয়েছি, 5 নয় সরি ভুল বললাম, 10 পেয়েছি আমরা, 10। তাহলে 10/2 মানে কত হচ্ছে না 5তম মান, 5তম মান। এটা ক্যালকুলেট করলে 5 যোগ 1 মানে হচ্ছে 6তম মান হবে, হওয়া উচিত। তাহলে হাফ থাক। আবারও এবার কাউন্ট করে দেখব যে 5তম মান কোনটা, বই রেখো কাছে, তাহলে সহজে বুঝতে পারবে। তো 5তম মান বলতে আমরা কোনটা দেখছি, 1 2 3 4 5, x+2, আর 6 হচ্ছে x+4। তো 5তম মান বলতে আমরা এক্ষেত্রে দেখছি x+2। এবার 6তম হচ্ছে তোমার x+4। লজিক্যালি এটা আমাদের মতো করে পাওয়া মধ্যমা, প্রশ্নে কিন্তু মধ্যমা দিয়ে রেখেছে। কত বলছে গো, 24। তাহলে মধ্যমার পরিবর্তে আমরা 24 তো বসাতেই পারি একদম। 2টা স্যার ভাগ ছিল, 2টা গুণ হবে, অবশ্যই হবে, 2 24 48 হবে। হলো, এক্স যোগ এক্স হচ্ছে 2x, 4 যোগ 2 হচ্ছে কত তোমার 6 দিলাম। তাহলে 2x সমান হচ্ছে তোমার 48 - 6 হবে 42 একদম। তাহলে এখান থেকে তুমি x সমান বলতে পারছো 42/2 সমান 21। এটা আমাদের আনসার, যেটা তুমি অপশান দেখতে পাবে বির মধ্যে। এটা বি, অপশান বি হচ্ছে সঠিক তোমার, একদম বোঝা যাচ্ছে। চলো নেক্সট আমরা চলে আসি পরের দাগ। পরের দাগ বলতে আমরা কত দাগ আসবো, 5-এর দাগ। 5 কি দেখতে পাচ্ছি গো, 5 দেখাচ্ছে তোমাকে, এটা দেখাচ্ছে এইটা, এর বীজ দুটি কি কি, তাহলে সেটা আমরা বের করব। এর বীজ দুটো বের করব, বীজ মানে কি সমাধান দুটো বের করব। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আগে নোট করি আমরা। দেওয়া আছে 3 দেওয়া আছে x+2, এটা কিন্তু পাওয়ারে আছে, প্লাস বলছে 3 - x সমান 10। এইখান থেকে আমরা বের করতে চাইছি বীজ দুটো কি কি। বীজ মানে স্যার সমাধান, এর সমাধান বের করতে চাইছি। একটা কাজ করো, এদিকে নিধান দুটো 3 আর 3, যেটা কিন্তু যোগ আকারে ছিল, আমরা এখানেও একটা কাজ করি, এই 10কে ভেঙে দিই। 10কে ভেঙে 1 যোগ 9 এভাবে লিখলে কোনো ভুল করছি না নিশ্চয়ই, একদম। নেক্সট এসো, এবার এক্ষেত্রেও দুটো পদ দেখছি, এক্ষেত্রেও দুটো পদ দেখছি, যোগ ছিল। সো আমরা এখান থেকে এভাবে তো ভাবতে পারি 3x+2 এর প্রথম পদ আর এর প্রথম পদ দুটো সমান নাকি, একদম। তাহলে এবং আমরা এটাও ভাবতে পারি যে 3 - x সমান বাকিটা 9, আমরা এইভাবেও ভাবতে পারি। তাহলে কি আসবে এখান থেকে দেখো, এখান থেকে আমরা লিখব 3x+2 সমান 1 ছিল তো, ক্লাস 9-এর সূচক শিখেছিলে মনে করো। তো 1কে আমরা 3 করতে পারি একদম। ওকে, বোথ সাইডে সমনিধান থাকলে নিধান দুটো বাদ যায়, দিয়ে দাও। তাহলে 3 3 মনে মনে বাদ দাও, কাটবে না কিন্তু, কাটা যায় না। তাহলে x+2 সমান কত হলো 0। তাহলে এখান থেকে x সমান কত আসবে, x সমান 2 আসবে, হবে একদম। নেক্সট, এবার ওই দিকটাও করে দেখো, একই গল্প আসবে। তুমি একটা জায়গা তুমি ক্লিয়ার করতে পারছো যে এক্সের এই 2 নয় গো, প্লাস ছিল, তাহলে এটা মাইনাস আসবে। তো এক্সের ভ্যালু অ্যাকচুয়াল -2, একটা বীজ। তুমি দেখো কোন অপশানটাতে, যেহেতু MCQ বেশি একদম বানানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা একটা বীজ -2 দেখছি, যেটা তুমি অপশান পেয়ে যাচ্ছ, অপশান এটাতে বিতে দেখতে পাচ্ছ -2 আর 0। তো আমাদের এটাই হচ্ছে সঠিক উত্তর যাবে এই প্রশ্নের। হলো, চলে এসো 6-এর দাগ। 6 দেখব, একটি শিশুর ওজন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। কোথা থেকে প্রশ্ন নেওয়া হয়েছে বলো, সমহার বৃদ্ধি, তাই তো, একদম 10% হারে বৃদ্ধি পায়।
শিশুটির বর্তমান ওজন 10 কিগ্রা। 2 বছর পর শিশুটির ওজন কত হবে? স্যার 2 বছর পর শিশুটির ওজন আরও বেড়ে যাবে। তাহলে সেই জায়গা থেকে আমরা 6 দাগ 2 বছর পর আরও বেড়ে যাবে, মানে আমরা এক্ষেত্রে এটা বের করব। আর লজিক জানি আমরা, এ সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, জানি আমরা এটা। তাহলে এবার যে যে ডেটাগুলো ছিল সেগুলো পুট করলেই হয়। পি কত দেওয়া আছে দেখো, বর্তমান ওজন হচ্ছে 10 কিগ্রা, তাহলে পির পরিবর্তে আমরা 10 বসাবো। 1 প্লাস আর 10% হারে বাড়ছে প্রশ্নানুসারে, তাহলে 10 দিই বাই 100 হোল টু দি পাওয়ার এন, সময়টা তোমার 2 বছর। তাহলে এর ক্যালকুলেশান যা আসবে ওটাই তোমার এই প্রশ্নের সমাধান, বুঝলে? তাহলে 10 এটা হচ্ছে তোমার 100, যদি লসাগু হয় 100 একে 100 যোগ 10 অর্থাৎ 110 হলো। এবার আমরা কি করছি, তাহলে 0 0 এমতো অবস্থায় কেটে নিই। 11/10 স্কোয়ারের দরুন আর একবার লিখব। একটা 10 তুমি বাদ দিলে, 11 হচ্ছে তোমার 121 বাই 10 একদম করে দাও, এক ঘর পয়েন্ট এগিয়ে দাও। তাহলে এইটা হওয়া উচিত 12.1 12.1, এটা আমাদের অপশান হওয়া উচিত, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান সির মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এটা অপশান সিতে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে সি কারেক্ট, একদম গেলাম। চলে আসবো আমরা পরবর্তী যে দাগগুলো আছে, ক্রমশ আমরা 2-এর দাগে আসব। 2-এর দাগে আসব, শূন্যস্থানগুলো দেখব। প্রথম যেটা দেখাচ্ছে শূন্যস্থান নাম্বার 1, প্রশ্ন বার্ষিক 4% সরল সুদের হারে এক্স বছরের সবৃদ্ধিমূল নাকি ওয়াই টাকা, তাহলে আসলের পরিমাণ কত সেটা আমাকে জানতে হবে। আসল এক্ষেত্রে বলে দেওয়া হয়নি। আচ্ছা, আমরা যদি ধরে নিই, এক্ষেত্রে আমরা ধরে নিই যে আসল কথার কথা যে পি টাকা আমরা মনে করে নিয়েছি, ধরে নিয়েছি, এক্ষেত্রে বাকি গল্পগুলো দেওয়া আছে তোমার 4% সরল সুদের হারে, ভ্যালু অফ আর এটা তোমাকে দেওয়া আছে 4%, এক্স বছর এটা সময় দেওয়া আছে, টি হচ্ছে গিয়ে তোমার এক্স বছর, সবৃদ্ধিমূল হচ্ছে গিয়ে ওয়াই। সবৃদ্ধিমূল মানে অ্যামাউন্ট, এ সমান সমান কত বলেছে, ওয়াই টাকা বলেছে, তাই তো? তো সেই জায়গা থেকে তুমি বের করবে আসল তাহলে কত ছিল। আচ্ছা, অ্যাকচুয়াল সবৃদ্ধিমূল আমরা কি জানি, এ সমান আমরা কি জানি বলো, এ সমান আমরা কি জানি, এ সমান আমরা জানি পি প্লাস আই, এটা আমরা জানি, যেমনি ছিল ওয়াই পড়েই থাক এখান থেকে। পি মানে আসল, এটাই উদ্ধার করব। এবার আই, আই মানে আই স্যার জানি আই সমান হয় পিটিআর বাই 100, তাহলে পি দি ইন্টু টি, টি বলতে দেখো এক্স ইন্টু আর দেখো 4 বাই 100 দিয়ে দিয়েছি, সমান সমান ওয়াই যেমনি ছিল পড়ে থাক, আপাতত পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই জায়গা থেকে তুমি খেয়াল করেছো যে পি তুমি কমন পাবে একদম, তাহলে থাকছে তোমার 1 প্লাস পি কমন নিচ্ছ, তো 4x বাই 100 সমান সমান তোমার ওয়াই হচ্ছে, তোমার উদ্দেশ্য কিন্তু পি পাওয়া। ক্রমশ রাস্তা এগো, জাল গুটোতে থাকো, মাছ ঠিক ধরা পড়বে। তাহলে 100 যদি লসাগু করি, 100 একে 100 যোগ 4x সমান সমান ওয়াই। এবার দেখো তুমি পিকে সহজেই পেয়ে যাবে। পি পেতে গেলে পির সঙ্গে এটা গুণ ছিল ওদিকটায় ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই বাই এইটা পুরোটা, তাহলে 100 প্লাস 4x বাই 100 হলো। তুমি এভাবে রাখতে পারো, চাইলে তুমি অনন্যক করতে পারো, সেটা তোমার খুশি, আমি তো বলবো তুমি অনন্যকটাই করে নাও। তাহলে এটা উল্টাচ্ছে, অনন্যক হচ্ছে যেহেতু এটা বাই ছিল, তাহলে ওপরে 100 গেলে 100 ওয়াই, ওয়াই ছিল কিন্তু গুণ হচ্ছে, আর নিচে থাকলো 100 প্লাস 4x।
এই হচ্ছে আমাদের শূন্যস্থানের আনসার। আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট আমরা পরের দাগ চলে আসছি। পরের দাগ যেটা আমরা করব এইখানেই করে নিই একটুখানি। 2-এর দাগ। 2-এর দাগ আমরা কি দেখছি দেখো, প্রশ্ন এক্স ভ্যারাইজেস 1/y হলে এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান হবে ড্যাশ শর্তে, মানে কোনো একটা শর্ত লিখতে দেওয়া আছে, ওই শর্তটাকে আমরা উদ্ধার করব এবার। প্রশ্ন যেটা ছিল এক্স ভ্যারাইজেস 1/y, এটা দেওয়া ছিল, আমরা যেতে চাইছি এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান পর্যন্ত, এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান পর্যন্ত আমরা যেতে চাইছি। হলো, চলো কি করা যায়। প্রথমত আমরা ভেদ ধ্রুবক আনছি। যদি কে ধরি তাহলে কে বাই ওয়াই লেখার চেষ্টা করবে যে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে সেই জায়গা থেকে আমরা বলছি কি, সেই জায়গা থেকে ওয়াইটা ভাগ ছিল, গুণ করলে এক্স ওয়াই সমান সমান কে, এটা আমরা বলতে পারছি। এবার আমাদের ডেস্টিনেশান কি ছিল বলো, ডেস্টিনেশান ছিল এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান। সো একটা কাজ করি, আমরা এক্স প্লাস ওয়াই লিখি এবং সেই সঙ্গে আরও একটা কাজ করি, এর হোল স্কোয়ার করে দিই, এর হোল স্কোয়ার করে দিই। আচ্ছা তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা মাথায় আছে নিশ্চয়ই আমাদের। এ প্লাস বি তার হোল স্কোয়ারের একটা মেথড হয় আমরা জানি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার তখন প্লাস 4ab। ক্লিয়ার একদম। তাহলে এবার আসা যাক, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারটাকে ওই দিকে আমরা রুট করে পাঠাই, বাকিটা থাক এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy থাক। আচ্ছা এই আমরা কিন্তু পেতে চাইছি ক্ষুদ্রতম মান। এইটা দেখো একটা পূর্ণবর্গ সংখ্যামালা, কি করে বুঝলাম না, পাওয়ার 2 আছে, স্কোয়ার আছে, পূর্ণবর্গ সংখ্যামালা। সবসময় মাথায় রাখবো যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0, আমরা ত্রিকোণমিতিতে এটা শিখে গেছি অলরেডি। তাহলে পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0, একে নিয়ে আমরা ভাবছি না। রইল বেঁচে আমার 4xy হলো। এবার গল্পটা যেটা দাঁড়াচ্ছে যে এর ক্ষুদ্রতম মান হবে ড্যাশ শর্তে, এর সবথেকে ক্ষুদ্রতম মান আমরা কোন শর্তে পাবো। খেয়াল করো শর্তটা যদি ক্ষুদ্রতম মান মানে কি, মানে আমি বলতে চাইছি রুটটাকেও এখান থেকে ভ্যানিশ করার চেষ্টা করি। সেটা হবে তখনই যদি আমরা এক্স আর ওয়াই সমান ধরি, হলে কি হচ্ছে দেখো, এটা হলেই কিন্তু রুটটা ভ্যানিশ হবে পার্মানেন্টলি। কি হচ্ছে, 4 দিলাম, এক্স দিলাম ইন্টু ওয়াই, আমরা বলেছি না এক্স আর ওয়াই সমান ধরবো, তাহলে ওয়াই এর রিপ্লেসমেন্ট এক্স বসাতে পারি। স্যার 4-এর জন্য 2 বেরোচ্ছে, দুটো এক্সে একটা এক্স বেরোচ্ছে, দেখো রুট কিন্তু ভ্যানিশ হচ্ছে, এক্ষেত্রে রুট ভ্যানিশ হচ্ছে। তো আমার গল্প ছিল ঠিক এই জায়গাতে যে এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান পর্যন্ত পৌঁছানো, ক্ষুদ্রতম মানের ক্ষেত্রে আমরা রুটটাকেও ভ্যানিশ করব, কিন্তু ভেঙে নেব ক্রমশ, ভেঙে বেরও করে নিয়েছি, যে ক্ষেত্রে 2x আসতে পারে ক্ষুদ্রতম মান। কখন, শর্তটা কি, এইটাই হচ্ছে শর্ত, যদি এক্স আর ওয়াই পরস্পর সমান হয় তখনই এই ঘটনা হওয়া সম্ভব, আদার্স হবে না। সো আমাদের শর্ত জানতে চেয়েছিল, শর্তটা কি হবে, শর্তটি হবে এক্স সমান সমান ওয়াই, এটাই হচ্ছে আমাদের শর্ত। ক্লিয়ার আশা করছি। ওকে নেক্সট চলো, এই সেটটা কিন্তু গুছিয়ে প্র্যাকটিস করবে, বেশ কিছু নতুন প্রশ্ন তোমার নজরে আসবে এখানে, ভালো করে দেখবে কিন্তু। চলে এসো আমরা 3-এর দাগে যাব। 3-এর দাগের প্রশ্ন 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো দুটো বৃত্তের প্রসঙ্গ এলো, আমি সবসময় বলেছি জ্যামিতির কাজগুলোকে চেষ্টা করো ছবি আঁকার, ছবি না আঁকলে ভালোভাবে এগুলোকে আয়ত্তে আনা কঠিন হবে কিন্তু তখন ক্রমশ। তো একটা বৃত্ত বড় করে আঁকবো,
আর একটা বৃত্ত ছোট করে আঁকবো। আচ্ছা, এটা কিন্তু আমরা সরল সাধারণ স্পর্শক নিয়ে কাজ করছি। আমি কিন্তু পর্ষদের টেস্ট পেপারটাও আপলোড করেছি, ওখানেও তুমি দেখবে যে তির্যক সাধারণ স্পর্শকের কাজ, যেটা তুমি টেক্সট বইয়ে পাবে না, ওটা কিন্তু ওখানে রয়েছে, চাইলে দেখে নিতে পারো একটুখানি। তো 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত, তাদের সরল সাধারণ স্পর্শক। চলো এদের সরল সাধারণ স্পর্শক তুমি তৈরি করো। এদের সরল সাধারণ স্পর্শক তৈরি করলাম, হলো। এটা হচ্ছে এদের সরল সাধারণ স্পর্শক। সাপোজ স্পর্শবিন্দুটাকে আমরা এ এবং বি নামকরণ করলাম। বাবু ব্যাসার্ধগুলো তৈরি করে দাও, এই ব্যাসার্ধগুলো তৈরি করে দাও। এবার তুমি কি জানো, এটা স্পর্শক এইটা, আর এইটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে উপপাদ্য বলছে এরা লম্ব হয়, এরা লম্ব হয়। ব্যাস, অনেকখানি ঝামেলা মিটে গেল। এবার প্রশ্ন যেটা ছিল, 10 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত ছিল। আচ্ছা, এর একটা নাম দাও, এম কেন্দ্র, এটা এন কেন্দ্র। তাহলে প্রশ্ন মতে এ এম এটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার এবং বি এন এটা হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, যেখানে স্পর্শকের দৈর্ঘ্য প্রশ্নানুসারে 12 সেন্টিমিটার দেওয়া আছে, দেখে নিও। স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো আমাকে উদ্ধার করতে হবে, স্পর্শকের দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে। ওই যে দুটো বৃত্ত, ওদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে বের করব। আচ্ছা, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হতে পারে, এইটা। মানে আমাদের ডেস্টিনেশান এম এনের দূরত্ব উদ্ধার করা, এই হচ্ছে আমাদের কাজ। এই অবস্থায় আমরা কিছু করতে পারবো না। তাহলে আমরা করব কি না, একটু অঙ্কন আমাকে করতেই হবে। আমরা এই এই যে এন বিন্দু দেখছি, এই এন বিন্দু থেকে এ বি এর সমান্তরাল আঁকব। দেখে রাখো, যাদের এখনও পর্যন্ত এটা তৈরি নেই, খুব যত্নে দেখে রেখো। আমি বললাম এন বিন্দু থেকে এর সমান্তরাল আঁকবো। ধরো এই বিন্দুতে ছেদ করলো, এটার একটা নামকরণ করে দাও, সাপোজ পি নামকরণ করলাম আমরা, পি, হলো। আচ্ছা, এর পরের গল্পটা আমরা কিভাবে ভাবতে পারি। অ্যাকচুয়াল এইটা, এই যে এইটা এ এ এ এমটা এই স্পর্শকের ওপরে লম্ব ছিল। আবার আমরা করলাম কি না, এইটা আর এইটা সমান্তরাল টানলাম, যেহেতু এটা এটা সমান্তরাল, এ যেহেতু লম্ব ছিল, তাহলে এটাও একটা লম্ব। তো এটা একটা লম্ব, তার মানে এই যে চতুর্ভুজটা এ পি এন বি, এটা একটা আয়তকার চিত্র হচ্ছে না। অনেকে বলবে কেন, যারা প্র্যাকটিস করেনি শুরু থেকে তারা বলবে কেন। অ্যাকচুয়াল বলে দিই আবার, এ বি সমান্তরাল পি এন, এটা আমরা অঙ্কন করে পেলাম। নেক্সট যে এম এ, এম এটা লম্ব রূপে ছিল কার সঙ্গে, এ বির সঙ্গে, তাহলে এটা লম্ব রূপে ছিল এবং এটা এটা সমান্তরাল, তার মানে নিশ্চিত এ বেটাও লম্ব। অতএব আমরা বলতে পারবো কি, এন পিটা লম্ব কার সঙ্গে, এ এম এর ওপর লম্ব আছে। সো এইটা সমান্তরাল এবং এটাও লম্ব, এটাও লম্ব, তার মানে এই চতুর্ভুজটা কি, এটা একটা আয়তকার চিত্র। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, কোণ সমকোণ, কার বৈশিষ্ট্য বলো, আয়তকার চিত্র হচ্ছে। তাহলে আমরা বলবো অতএব চতুর্ভুজ এ পি এন বি এটা একটা আয়তকার চিত্র হবে একদম। যদি আয়তকার চিত্র হয়ে থাকে, তো এই ব্যাসার্ধটা তো প্রশ্নে দেওয়া আছে 5, তাহলে এই বাহু আর এই বাহু এপি সমান আসা উচিত। তাহলে আমরা এপিকেও বলবো 5 সেন্টিমিটার। একদম ক্লিয়ার, ওকে। আচ্ছা, এপি যদি 5 হয়ে থাকে, আরও একটা জায়গা দেখো, যে এবি যদি 12 হয়ে থাকে, তাহলে পিএন এটাও আসবে 12। কেন স্যার, আয়তক্ষেত্রের বিপরীত বাহু দৈর্ঘ্যে সমান হয়। একদম একদম, চলো। তো পুরোটা এ থেকে এম পর্যন্ত আমরা এই পুরোটাকে কত বলে গেছি না, পুরোটা 10 প্রশ্নে বলেছে। তার মধ্যে এইটা দখল করে নিয়েছে অলরেডি কত,
5, তাহলে এইটা কত? অবশিষ্ট 5। তাহলে অতএব PM এটা হচ্ছে তোমার পুরোটা 10 মাইনাস 5, যেটা দখল হয়ে গেছে সেটাকে বাদ দাও, তাহলে 5 সেন্টিমিটার। এখনকার গল্প P থেকে N এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12। এইখান থেকে এইটা P থেকে M এটা হচ্ছে 5, P থেকে M এটা হচ্ছে 5। খেয়াল করো এটা কিন্তু সমকোণ, আর আমরা বের করতে চাইছি এই সমকোণের বিপরীত বাহুটা তথা MN বের করতে চাইছি। তাহলে সমকোণের বিপরীত বাহু মানে স্যার অতিভুজ অ্যাকচুয়াল, তাহলে সেক্ষেত্রে পিথাগোরাস থিওরেম কাজ করবে। তার মানে অতিভুজের স্কোয়ার মানে MN স্কোয়ার, স্কোয়ারটাকে একদম দিলাম ওদিকে রুট করে, সমান হয় লম্বের স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা এইটাকে যদি ভাবি তাহলে 12 স্কোয়ার যোগ এইটা মানে হচ্ছে কি ওটা আমরা 5 বের করেছি, সমাধান করে ফেলো, আনসার পেয়ে যাবে, আর কোনো ব্যাপার নয়। তাহলে 12 স্কোয়ার হচ্ছে আমাদের 144, 5 স্কোয়ার 25, যোগ করো 169, অর্থাৎ এটা 13 হচ্ছে আনসার। শূন্য স্থানে দিয়েছে ঠিকই প্রশ্নটা, বাট এটা কিন্তু এসএকিউর প্রশ্ন, 2 নম্বরের জন্য এক্সপেক্টেড পরীক্ষাতে। হলো? ওকে, বোঝা যাচ্ছে জায়গাগুলো। গেলাম আমরা পরের দাগ নিয়ে। পরের দাগ আমরা দেখব। পরের দাগ আমরা কি দেখব? চলো, প্রশ্ন 4-এর দাগ 4 আমরা দেখব, তাই তো? বলছে কোনো তথ্য সমূহের জন্য সামেশান i সমান 1 to n xi মাইনাস 7 সমান সমান -8 এবং আরও একটা দেওয়া আছে। তো এখান থেকে এক্স বার বের করব, এন বের করব। আগেও আমরা রাশিবিজ্ঞানে কোনো টেস্ট পেপারের কোনো সেটে আমরা করেছি এই কাজগুলো। আবার একবার দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিই। দেওয়া আছে তোমাকে দুটো ইকুয়েশান দেওয়া আছে। এটা আমরা করছি 4-এর দাগ, গুরুত্বপূর্ণ কিন্তু। তো সামেশান i সমান সমান 1 to n xi মাইনাস 7 সমান সমান -8 হলো। আর এক পাড়ায় দেওয়া আছে সামেশান i সমান সমান 1 to n xi যোগ 3 সমান সমান 72। এখান থেকে n এর মান বের করব এবং x বার বের করব। সহজ জিনিস, কঠিনভাবে ভাবারই দরকার নেই, জাস্ট শুনতে থাকো। যদি পূর্বে না শিখে থাকো এখন শুনতে থাকো। কি করব আমরা? নর্মালি একবার এর সঙ্গে গুণ করব, একবার এর সঙ্গে গুণ করব। তাহলে প্রথমটার সঙ্গে গুণ করলে সামেশান i সমান 1 to n xi মাইনাস সামেশান i সমান 1 to n, এবার কত আসবে? স্যার 7 ছিল, 7 আসবে। নর্মালি বিষয় স্বাভাবিক চিন্তাভাবনার মাধ্যমেই ভাবো, সোজা জিনিস এসে যাবে। একই গল্প এখানেও লেখো। তাহলে সামেশান i সমান সমান 1 to n xi প্লাস, যখন এটার সঙ্গে হচ্ছে, সামেশান i সমান সমান 1 to n 3 সমান সমান 72 হলো। এর পরের জায়গাটা একটু ভালো করে বোঝো। সামেশান মানে কি? সামেশান মানে সমষ্টিকরণ। তো এটার ক্ষেত্রে আমরা কিছু করছি না, i সমান 1 to n xi থাক মাইনাস। এটার জন্য দেখো আমরা 1 থেকে শুরু করে n-তম পর্যন্ত সংখ্যার কাজ করব, যেখানে 7 দেওয়া আছে। অ্যাকচুয়াল 7টা n মানে কত আসবে এক্ষেত্রে? 7n হলো না? লোয়েস্ট ভ্যালু 1, হায়েস্ট n, এই রকম করে আমরা ক্রমশ 7 বার সমষ্টি করতে চাইছি। 7 বার সমষ্টি মানেই কি? সোজা কথা, 7 বার n-তম সংখ্যার সমষ্টি মানেই সেটাকে আমরা লিখব 7n একদম, সমান সমান -8। চলো সেম কাজ ওদিকেও করো। তাহলে সামেশান i সমান সমান 1 to n xi, একইভাবে এক্ষেত্রে কি লিখব? 3n লিখব, সমান সমান 72। নেক্সট দেখো, নেক্সট আমরা কি করতে পারি? সামেশান i সমান সমান 1 to n xi সমান সমান -8 ছিল, থাক, -7 ওই দিকে +7 হবে নিশ্চয়ই, একদম। আর এই পাড়াতেও সামেশান i সমান সমান 1 to n xi সমান সমান 72 -3n হবে, একদম। এইবার খেয়াল করো, এইবার দেখো যে
এইটাও কিন্তু সামেশান আই সমান 1 to n এক্স আই এর ভ্যালু, এটাও তাই। তার মানে দুটোকে আমরা তুলনামূলক আলোচনা করতে পারি। -8 + 7n সমান সমান 72 - 3n। বলো লেখা যেতে পারে? একদম। তাহলে এবার আমরা কি করছি, 7n মাইনাসটা এদিকে +3n করছি, 72 + 8, এটা হিসেব করলে 80 হয়, আর এটা হিসেব করলে তোমার 10n পাবে তুমি। তাহলে তুমি বলবে স্যার n সমান সমান হচ্ছে 80/10, কেটে গেলে 8 হয়। চলো n পেয়ে গেলে তুমি। এটাও কিন্তু লং কোশ্চেন, মানে লং বলবো না, 2 নম্বরের কাজ। এক্ষেত্রেও শূন্যস্থানে দেখছি ব্যবহার হয়েছে। হ্যাঁ, যাই হোক, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো কাজগুলোকে। আর একটা জায়গা বের করবে, এক্স বার। এক্স বার কেমন করে বের করতে হয়, এক্স বার এবং এক্স বার কেমন করে বের করবে দেখো। এক্স বারের সূত্র আছে, কি সূত্র? সামেশান আই সমান সমান 1 to n এক্স আই, মান সমষ্টি বাই দিয়ে মান সংখ্যা। মান সংখ্যা কত না n তম পর্যন্ত, সেটা বাই n করতে পারো বা ইন্টু 1/n করতে পারো। হলো? চলো, তাহলে 1/n তো তুমি পেয়েছো, স্যার এটা 8 দিয়ে দিয়েছি। এবার এই ভ্যালুটা সেটা যে কোনো একটা সমীকরণের সাহায্য তুমি নিতেই পারো। হয় তুমি এটা নাও, নতুবা তুমি এটা নাও, যেটা পছন্দ সেটা নাও। ধরো তুমি এই যে সামেশান আই সমান 1 to n এক্স আই, সেটা তুমি এই জায়গা থেকে নিবে। এই জায়গা থেকে তুমি যদি নিতে চাও তাহলে -8 + 7n লিখবে। তো -8 + 7n, তাহলে 1/8 -8 + 7 ইন্টু n, n মানে 8 পেয়েছো। তাহলে এটার সমাধান হচ্ছে -8 প্লাস 7 × 8, 7 × 8 = 56। তাহলে এটাকে তুমি হিসেব করে দেখো তোমার কত আসছে। এটা হচ্ছে তোমার -8 আর প্লাস 56, 48, তাই তো? 8 × 6 = 48, তাহলে 6। এই গেল তোমার সমাধান। ক্লিয়ার? একদম। চলো নেক্সট আমরা পরের জায়গাতে দেখতে যাই। পরের যে জায়গাটা দেওয়া আছে তোমাকে, নাম্বার 5, 5-এর দাগ দেখবে। কি দেখাচ্ছে তোমাকে 5-এর দাগ? দেখা যাক। দেওয়া আছে sin⁴θ প্লাস cos⁴θ এর সর্বোচ্চ মান কত। একটা সহজ ট্রিক শিখিয়ে দিই। সর্বোচ্চ মান জানতে চেয়েছে এক্ষেত্রে। আচ্ছা, সর্বোচ্চ মান মানে আমরা 90 ডিগ্রিকে বুঝবো সর্বোচ্চ। আদর্শ কোণ মনে করো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ মানে 90 ডিগ্রিকে বুঝছি আমরা। তো sin90-এর সর্বোচ্চ, sin90 যেটা, ওটাই তো sin থিটার সর্বোচ্চ মান। তাহলে sin90 সমান সমান কত হয়? sin90 বলো 1 হয়। আর cos90 কত হয়? 0 হয়। তাহলে sin90 যদি 1 হয়, তার পাওয়ার যদি আমরা 4 দিই, 1-এর পাওয়ার 4 দিলে সেই 1 রিটার্ন আসে। ক্লিয়ার? এবার cos90 যদি 0 হয়, তার পাওয়ার যদি 4 দিই, সেই 0ই রিটার্ন আসে। মানে 1 + 0। না, বোঝা যায়নি বিষয়টা। 1 + 0 মানে কত হচ্ছে? 1 হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? আমি বলছি sin⁴θ যোগ cos⁴θ। সাইন থিটার সর্বোচ্চ মান মানে কি? মানে sin90-এর মান জানতে চাইছে আমাকে। আর sin90-এর মান কত আসবে? sin90-এর মান হচ্ছে তোমার 1, পাওয়ার 4 দাও। এবার cos⁻θ সর্বোচ্চ মান, cos⁻θ সর্বোচ্চ মান মানে cos90। cos90-এর সর্বোচ্চ, যেটা cos90-এর যে মানটা, সেটা কত হয়? 0, পাওয়ার 4। তাহলে 1 + 0 মানে কত হচ্ছে? 1 হচ্ছে এই প্রশ্নের সমাধান। এটাই হচ্ছে তোমার এই প্রশ্নের আনসার। ক্লিয়ার? নেক্সট চলে এসো। নেক্সট আমরা 6-এর দাগ দেখব। 6-এর দাগটা দাগ নাম্বার এখানে মিসিং করেছে ছাপার কারণে। দাগটা কিন্তু এখান থেকে হচ্ছে 6, এইখান থেকে। হলো? তো লম্ববৃত্তাকার শঙ্কু একটা, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান, দুটোই সমান।
তো উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত তাহলে কি হবে? সোজা প্রশ্ন একদম। চলো, কোনো একটা শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান। উচ্চতা মানে কি? এইচ, সেটা সমান হচ্ছে ভূমির ব্যাসার্ধের সঙ্গে, মানে সমান হচ্ছে আর এর সঙ্গে। এবার যেটা জানবে উচ্চতা এবং তির্যক উচ্চতার অনুপাত। তাহলে তোমার ডেস্টিনেশান উচ্চতা এবং তির্যক উচ্চতা, এল হলো একদম। তাহলে এইচ ইস টু এল হচ্ছে কি না, এল হচ্ছে স্যার √r² প্লাস h²। জানি আমরা এটা একদম। এবার আর আর এইচ তো পরস্পর সমান, এটা শুরু থেকেই আমরা বলে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আরটাকে চেঞ্জ করে দাও, আর এর পরিবর্তে এইচ করে দাও, তাহলে স্কোয়ার আবার যেমনি ছিল, শুধু আর এর পরিবর্তে এইচ লিখছো, আর কিচ্ছু করছো না তুমি। তাহলে এক্ষেত্রে কি আসবে? h² যোগ h² হচ্ছে 2h²। তাহলে h² দরুন h বেরোলো, √2 থাকে, এইচ যদি বাদ চলে যায় তাহলে 1:√2 হবে তোমার এই প্রশ্নের সলিউশন, 1:√2। বোঝা যাচ্ছে? ওকে। তো নেক্সট এবার আমরা করব কতর দাগ? নেক্সট এবার আমরা করব 3-এর দাগ, সত্য মিথ্যাগুলো দেখব। ওকে, তো 3-এর দাগ দেখব। হ্যাঁ, তো আমরা প্রথম যে প্রশ্নটা কি দেখব, প্রথমটা সত্য মিথ্যার। দেওয়া আছে এই মানটিকে রেডিয়ানে প্রকাশ করলে এটা হয়, এটা সত্য কি মিথ্যা সেটা আমরা যাচাই করে দেখব। খেয়াল করো আগে, এটা কিন্তু ষষ্ঠীকে দেওয়া আছে, তাই না? তো এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব তথা বৃত্তীয়তে নিয়ে যেতে গেলে আমরা জানি যে আমরা পুরোটাকে ফার্স্ট অফ অল আমরা করব কি না, পুরো জায়গাটাকেই আমরা কিন্তু ডিগ্রিতে নিয়ে যাব। দেওয়া ছিল 65 ডিগ্রি, 35 মিনিট 24 সেকেন্ড। পুরোটাকে আমরা প্রথমে আগে বৃত্তীয়তে নিয়ে যাই, হলো? আচ্ছা, কি করি আমরা, জানা আছে আমাদের। প্রথমে 65 ডিগ্রি থাক, 35 মিনিট থাক, 24 যেটা সেকেন্ড ছিল সেটাকে মিনিটে আনি, ক্রমশ ডিগ্রিতে ব্যাক করব আমরা। হ্যাঁ, তাহলে 24 সেকেন্ড থেকে যদি মিনিটে ব্যাক করতে চাই 60 দিয়ে ভাগ হয়, এটাও মিনিট এটাও মিনিট, তাহলে স্যার এটা যোগ হয়ে যাবে, দুটোই মিনিট, ব্র্যাকেট ব্যবহার করতে পারো। তো 12 দেখো কাটছে, 12 2 24 আর 12 5 60, হলো না? তাহলে আপাতত দাঁড়াচ্ছে 65 ডিগ্রি, আর এদিকে আমার দাঁড়াচ্ছে, যদি আমরা 5 লসাগু করে নিই, 5 5 25, 5 2, 5 3 15, 16 17, যোগ হচ্ছিল 2, এটা কিন্তু মিনিটে আছে, তাহলে হচ্ছে 65 ডিগ্রি, আর এটা হচ্ছে যোগ করলে 177/5, এটা মিনিটে আছে। আমরা চাইছি ডিগ্রিতে ব্যাক করব। হ্যাঁ, তাহলে 65 ডিগ্রি, আর এদিকে আমাদের হচ্ছে গিয়ে 177/5 মিনিট ছিল, ডিগ্রিতে করতে গেলে 60 দিয়ে ভাগ, তার মানে এখানে গুণ 60 করে দিই, ডিগ্রি দুটো যোগ করে দাও এখন, যেহেতু দুটোই ডিগ্রি। তাহলে এখনকার জায়গাটা আমরা পাবো, তোমার লসাগু চলে আসছে না, এই দুটোর গুণফলটাই লসাগু, একদম করে নাও। তাহলে 5 6 30, 300, হলো? তাহলে 300 দিয়ে 65কে তুমি গুণ করছো, গুণ করে ফেলো, কত আসছে? এটা 19,500, যোগ তোমার থেকে যাচ্ছে 177, পুরোটাই ডিগ্রিতে আছে, যোগ করে ফেলো। তাহলে যোগফল তোমার দেখাচ্ছে এটা বাই হচ্ছে গিয়ে 300, তাই তো? বাই হচ্ছে এটা 300। আচ্ছা, এটা কিন্তু ডিগ্রিতে আছে। এবার তুমি জানো যে ডিগ্রি থেকে যদি আমরা রেডিয়ান তথা আমরা বৃত্তীয়তে ব্যাক করতে চাই, গুণ করছি π/180 দ্বারা, হলো? এবার কাটাকুটি করো, আনসার পেয়ে যাবে। 3-এ কেটে যাচ্ছে, 3-এ কাটো এটাকে, 3-এ কাটলে তোমার হচ্ছে 3 6 18, 1 রয় 16, তাহলে 3 5 15, এখনও 1 রয়
17, 3 5 15, 2 রয় 27, 3 9 27, এটাকে 3-এ কাটলে 3 1-এ 3, দুটো থেকেই যায়। আর কি কিছু পাচ্ছি না, কাটছে না মেবি। তাহলে আমার থেকে যাচ্ছে 6559 পাই বাই তোমার থেকে যাচ্ছে এটা 18 একে 18, 3টে 0, মানে অ্যাকচুয়াল আনসার এটা হওয়া উচিত ছিল। বাট আমরা দেখছি কি, দেখো আমরা দেখছি কি, আমরা দেখছি এইটা ম্যাচ তো করছে না মেবি, দেখো একটুখানি ম্যাচ না করছে না, তাহলে এটা কিন্তু মিথ্যা ছিল। হলো তো, এটা মিথ্যা। হ্যাঁ, নেক্সট চলে এসো। নেক্সট আমরা 2-এর দাগ দেখব, এখানেই করে নিই একটুখানি। আমরা 2-এর দাগ দেখব, কি দেখাচ্ছে তোমাকে দেখো। তাহলে আমরা দেখছি যেটা A:2 সমান হচ্ছে B:5 সমান হচ্ছে C:8 হলে A এর 50% সমান B এর 20% সমান C এর 12.5%। এটা সত্য কি মিথ্যা আমরা যাচাই করব। এটা কিন্তু আমরা SAQ হিসেবেও আমরা করে গেছি। তো চলো এখন যাচাই করে দেখি। আমরা শুরুতেই অনুপাতকে ভগ্নাংশ আকারে তুলে নিই, বুঝলে? শুরুতেই অনুপাতগুলোকে ভগ্নাংশ আকারে তুলে নিই, এইভাবে করে তুলেছি। এইবার এ এর 50% অর্থাৎ শতকরা আনার প্রসঙ্গ চলে এসছে। ভগ্নাংশ থেকে শতকরা আনতে গেলে প্রত্যেক কটা ভগ্নাংশকে 100% দিয়ে গুণ করতে হয়, তাই ছিল লজিক। তাহলে B/5 ইন্টু এসছে তোমার 100%, একইভাবে C/8 ইন্টু হচ্ছে তোমার 100 সঙ্গে পার্সেন্ট। তাহলে যদি এটাকে আমরা কাটাকুটি করি 2 50-এ 100 হয়, তাহলে গল্প হচ্ছে এ এর 50% সেটা বজায় থাকলো। এটাকে কাটো 5 2-এ 10 0, তাহলে আমরা বলছি বি এর 20% সেটাও বজায় থাকলো। এটাকে তুমি 4-এ কাটতে পারো, 4 2-এ 8 আর 4 25-এ 100, তাহলে বলছি সি এর 25/2%। আচ্ছা, সমান সমান সি এর 25/2 মানে কত? 25/2 মানে 12.5, দশমিকে করে দেখো 12.5%। এবং প্রশ্নেও কিন্তু আমার ওটাই দেওয়া আছে 12.5, তাহলে এটা কিন্তু একদম সত্য ছিল, তাই ওকে। চলো এলাম আমরা নাম্বার 3। আমাদের 3-এর দাগ কি দেখাচ্ছে? 3-এর দাগ যাব। 3 আমরা কি দেখছি? বলছে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর ওপর ডি এবং ই বিন্দু এমনভাবে আছে যাতে করে ডি সমান্তরাল বিসি। তুমি আগে ছবি আঁকবে, জ্যামিতির কাজ ছবি না এঁকে করবে না। তাহলে প্রথমত একটা ত্রিভুজের প্রসঙ্গ এসছে, আমরা একটা ত্রিভুজ তৈরি করছি। প্রশ্নানুসারে ত্রিভুজটা এবিসি একটা ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর ওপর ডি এবং ই বিন্দু। এবি বাহুর ওপরে কে আছে বলো? ডি। এসি বাহুর ওপরে ই। এই হচ্ছে বিন্দু, এমনভাবে আছে ডি সমান্তরাল বিসি। তাহলে ডিকে তুমি কানেক্ট করছো, এই ডি এই বিসি সমান্তরাল প্রশ্ন মতে। আর ডেটা কি দেওয়া আছে? ডেটা বলে দিয়েছে তোমাকে যে এডি ইস টু ডিবি ওকে সমান সমান হচ্ছে গিয়ে 3:1, এটা দেওয়া আছে। এইবার আরও কিছু ডেটা দেওয়া আছে, সেগুলো নোট করো। যে এ থেকে ই দেওয়া আছে 3.6, এ থেকে সি, আচ্ছা টোটালটাই এ থেকে সি এই পুরোটা দেওয়া আছে। আমি একটু এইখানেই লিখি, এসি দেওয়া আছে 4.8। এটা হবে সেটা, ও আচ্ছা সরি, এটা হবে কিনা যাচাই করতে হবে। আচ্ছা 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 ওকে, এসি নাকি এইটা হবে সেটা আমরা যাচাই করব। চলো তো দেখা যাক এটা কতখানি ঠিক বলছে, একটু দেখে নেওয়া যাক। প্রশ্ন কি দেখার দরকার আছে? দেখেই নাও, এই ছিল প্রশ্ন। তো এসি নাকি 4.8 হবে সেটা আমাকে বের করতে হবে।
চলো কি করছি আমরা? আমরা তো জানি থ্যালেসের উপপাদ্য থেকে যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখি আমরা এটা সমান্তরাল, তাহলে আমরা কি বলবো? থ্যালেস থেকে লিখব এডি বাই ডিবি সমান হচ্ছিল এই বাই ইসি, এটা আমরা বলতে পারছি। তো এখান থেকে আমরা কি বলবো? এটা থ্যালেস থেকে লিখলাম। বাবু এডি ইস টু ডিবি এই অনুপাতটা কিন্তু প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে। কত সেটা? 3:1 দিয়ে দিয়েছি। এবার এ ই এই ডেটাটা তো প্রশ্নেই দেওয়া আছে 3.6, ইসি আপাতত আমার জানা নেই। তাহলে আমরা করতে পারি কি? ক্রস গুণ। ইসির সঙ্গে 3 গুণ হচ্ছে, মাথায় রাখো, 1 দিয়ে এটাকে গুণ হলে ওটাই থাকে, 3টা যে গুণ ছিল ভাগ হয়। তাহলে কাটাকুটি যদি আমরা করে নিই, 3 1 3, 3 2 6 মানে 1.6, এটা কিন্তু ইসি। এইবার ইসি পেয়ে গেছি, এটা দেওয়া ছিল। আমরা আমাদের মতো করে এসি বের করতে পারবো। আমরা আমাদের মতো করে যদি এসি বের করতে চেষ্টা করি, দেখো এসি হচ্ছে এই যোগ ইসি, এই মানে 3.6, আর ইসি এখনই বের করলাম 1.2। তাহলে তোমার 3.6 প্লাস 1.2, এটাকে যদি তুমি যোগ করো তাহলে হচ্ছে গিয়ে তোমার কত গো? 2 6 8 আর 4 মানে 4.8 সেন্টিমিটার হওয়া উচিত, এবং ওটা কিন্তু প্রশ্নেও তাই দেখাচ্ছে 4.8। তাহলে এটা কিন্তু একদম সত্য ছিল। হবে? ওকে, নাম্বার 3 কমপ্লিট করলাম। চলে এসো নাম্বার 4, 4-এর দাগ আমরা দেখি। 4 তোমাকে কি দেখাচ্ছে? দেখতে দেখো, 4 বলছে x সমান সমান এইটা, দেখাচ্ছে তোমাকে x সমান সমান এইটা, y সমান সমান এইটা, আর এক্স ওয়াই সমান সমান নাকি এইটা হবে সেটা যাচাই করতে হবে। তো চলো, বেশ সোজা আর একটা জায়গা দেওয়া আছে তোমাকে, এক্স সমান সমান √111 111 মাইনাস √11, আর ওয়াই সমান দেওয়া আছে √111 3টে প্লাস 11। এইবার প্রসঙ্গত এক্স ওয়াইয়ের গল্প চলেই এসছে, তাহলে আমরা এখানে এক্স ওয়াই বের করি। এক্স ওয়াই, আচ্ছা এক্সের মানটা বসিয়ে দিই দেখে দেখে, √111 মাইনাস √11 ইন্টু ওয়াই, ওয়াই ছিল তোমার √111 প্লাস এটা। বাবু এ তো সূত্র লেগে বসে আছে শুরু থেকেই। কীরকম? এইটাকে এ ভাবি, এইটাকে বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিন্স এর স্কোয়ার মাইনাস বির স্কোয়ার হওয়া উচিত। এটা হওয়া উচিত একদম, রুট স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে 111 মাইনাস 11 ওভারঅল দাঁড়াচ্ছে তোমার কত? 100। একদম তো? চলো, তো এইখান থেকে আমাকে যাচাই করতে হতো যেটা, এই জায়গাটা খেয়াল করো, এক্স ওয়াই মাইনাস 1/x ওয়াই সমান নাকি এটা হবে। তো দেখাই যাক, আর একটুখানি এগোলেই বোঝা যাবে। তাহলে এক্স ওয়াই মাইনাস 1/x ওয়াই আমরা বের করতে চেষ্টা করছি একটু, হ্যাঁ যদি বের করি। বাবু এক্স ওয়াই হচ্ছে গিয়ে 100, এখনই বের করলাম, এই যে মাইনাস 1/x ওয়াই হচ্ছে গিয়ে 100 হলো। ওকে, এবার কিন্তু বোঝা যাচ্ছে এটা সত্য বলেনি, মিথ্যা বলছে। এই আকারটা অ্যাকচুয়াল যোগের ক্ষেত্রে আসা সম্ভব, বিয়োগের ক্ষেত্রে সম্ভব নয়। এই যে এইটা কিন্তু যোগের ক্ষেত্রে সম্ভব, বিয়োগের ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। আমি আর একটু করে যদি তোমাকে দেখাই আরও স্পষ্ট হবে। তাহলে 100 তোমার লসাগু হচ্ছে, 100 100 গুণ হচ্ছে, তাহলে তোমার 10,000 মাইনাস 1, যেটা করলে 9999 বাই এইটা। তুমি করে দেখো, তুমি ওটার সঙ্গে মিল পাচ্ছ না। সো এটা কিন্তু একদম মিথ্যা ছিল, এটা কিন্তু মিথ্যা ছিল। হলো, গেলাম আমরা 5-এর দাগ। দেখতে থাকো 5-এর দাগ কি দেখাচ্ছে তোমাকে, যে একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল যথাক্রমে 12 বর্গ সেমি, 15 বর্গ সেমি এবং 20 বর্গ সেমি। তো সরি,
ওই সমকোণী চৌপলের আয়তন নাকি এইটা, সেটা যাচাই করব আমরা। খুব সুন্দর আর একটা প্রশ্ন, খুব সুন্দর। বলো আগে, সমকোণী চৌপল মানে আয়তঘন। তো ওই সমকোণী চৌপলের সন্নিহিত তিনটে তল আছে, সন্নিহিত তিনটে তল যাদের ক্ষেত্রফলগুলো বলে দেওয়া আছে। আচ্ছা, এইটা আমরা আগে শুরুতে ভেবে নিই যে সমকোণী যে চৌপলটার তার দৈর্ঘ্য মনে মনে ভাবতে থাকি এক্স, হলো, ধরে নাও দৈর্ঘ্য এক্স, প্রস্থ মনে মনে ভাবতে থাকি ওয়াই, আর উচ্চতা মনে মনে ভাবতে থাকি জেড। তাহলে আমাদের যুক্তি মতো সন্নিহিত তল তিনটে আমরা কি লিখব? আমরা লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ, সন্নিহিত তলের ক্ষেত্রফল। প্রথম তল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্বিতীয়ত লিখতে পারি দৈর্ঘ্য গুণ উচ্চতা, তৃতীয়ত লিখতে পারি প্রস্থ গুণ উচ্চতা। আমাদের যুক্তিমতো সন্নিহিত তল তিনটের ক্ষেত্রফল এগুলোই হবে। বাট প্রশ্ন মতে দেওয়া আছে কত কত, 12, 15 এবং 20। ধরে নাও এটা হচ্ছে তোমার 12 বর্গ সেমি, এটা 15, এটা ধরে নাও 20। তাহলে কি এগুলো সমান সমান? এখান থেকে আমাদের ডেস্টিনেশান আপাতত আমরা আয়তন পর্যন্ত পৌঁছাচ্ছি। আচ্ছা, আয়তন পর্যন্ত পৌঁছাতে গেলে যেহেতু সমকোণী চৌপল, তাহলে আয়তন কী হবে গো? এক্স ওয়াই জেড, এটাই হতে হবে। তাহলে আমরা কেমন করে উদ্ধার করব এই জায়গাটাকে? খুবই সিম্পলি, আমরা এই যে তিনটেকে দেখছি জাস্ট এটাকে গুণ করে দাও। যদি এটাকে গুণ করি তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স জেড ইন্টু ওয়াই জেড হবে সমান সমান 12 গুণ 15 গুণ 20। একদম। এক্স দেখো দুবার গুণ হচ্ছে, ওয়াইও দুবার এবং জেডও দুবার। তার মানে আমরা এটাকে এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার লিখবো একদম। 12কে ভেঙে দাও এইভাবে, 2 2 4 3 12, 15কে ভাঙো, 5 3 15, মৌলিক উৎপাদকে ভেঙে দিচ্ছি জাস্ট, 20কে ভাঙো, 2 2 4 5 20, হলো। আচ্ছা, এখান থেকে আমার ডেস্টিনেশান বলেছিলাম আয়তন ঘনফল, এক্স ওয়াই জেডটাকেই আমরা বের করছি। তাহলে স্কোয়ারটাকে জাস্ট রুট ফর্মে ব্যাক করালেই হয়। তাহলে 2 গুণ 2, 3 গুণ 5, 3, যা ছিল দেখে দেখে শুধুমাত্র নোট করলেই হলো। ওকে, তাহলে 2 2-এ আমরা একটা 2 লিখছি, 2 3-এ আমরা একটা 3 লিখছি, 2 5-এ আমরা একটা 5 লিখলাম এবং 2 লিখলাম আর একটা। তাহলে ওভারঅল গল্প দাঁড়াচ্ছে 5 2-এ 10, 10 3-এ 30, 2-এ 60 হওয়া উচিত। তাহলে অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এর ঘনফল 60। প্রশ্ন মতে আমরা কত দেখছি? প্রশ্ন মতে কিন্তু আমরা দেখছি 160। দেখে নাও তুমি, প্রশ্ন মতে আমরা দেখছি 160 ঘন সেন্টিমিটার। তাহলে কিন্তু মিথ্যা ছিল, এটা ভুল হলো। তাহলে ওটা লিখবে তুমি, ওটা মিথ্যা। 6 গেলাম। ক, খ এবং গ এর মূলধনের পরিমাণের অনুপাত বলছে 3:1:2। তাদের দৈনিক কাজের অনুপাত বলছে এইটা, দৈনিক কাজের অনুপাত এইটা। তো তারা নাকি 1:1 অনুপাতে লভ্যাংশ ভাগ করবে। আচ্ছা, এটাও খুব সোজা আর একটা গল্প, আমি এখানেই একটু করে নিই, এই জায়গাটাতে করে নিই একটুখানি। এটা আমরা 6-এর দাগ করছি, 3-এর শেষ প্রশ্ন। ক, খ, গ এর মূলধনের পরিমাণের অনুপাত ছিল কত? 3:1:2। কাজের অনুপাত দেওয়া আছে কত? 2:6:3। এইবার অ্যাকচুয়াল কাজের অনুপাত বলতে কাজের সময়ের অনুপাত। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কি করে পাবো? লভ্যাংশের অনুপাত পাওয়ার একটা সোজা গল্প আছে। গল্পটা কেমন? আমরা মূলধন আর সময়কে গুণ করব ক্রমশ। তাহলে ক এর জন্য কি বলছি? 3 গুণ 2। ক্ষয়ের জন্য বলছি 1 গুণ 6, এইটা। একইভাবে গ এর জন্য নেক্সটটা, অর্থাৎ 2 গুণ 3 হওয়া উচিত। চলো, তাহলে 6, এদিকেও 6, এদিকেও 6, তার মানে 1:1:1। সবাই সমানভাবে মূলধন ভাগ বন্টন করবে। এক্ষেত্রেও প্রশ্ন ছিল তাই 1:1:1। সো এটা কিন্তু সত্য ছিল, এটা কিন্তু সত্য ছিল। বোঝা যাচ্ছে একদম? তো চলো নেক্সট আমরা এই সেটের 4-এর দাগ দেখব।
আমরা এবার দেখব 4-এর দাগ। নাম্বার 1, 4-এর দাগ আমরা কি দেখছি দেখো। প্রথম প্রশ্ন, একটি যৌথ ব্যবসায় ABC এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে এইটা। 4 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয় এবং আরও 8 মাস পর এত টাকা লাভ হয়। তো এর লভ্যাংশ কত হচ্ছে সেই জায়গাটাকে আমরা বের করব। বেশ সোজা এবং ভালো করে দেখতে থাকো। এটা কিন্তু লং হিসেবে তুমি পেতে পারো, 5 নাম্বারের জন্য তুমি পেতে পারো শুদ্ধ। বোঝা গেল? তো দেখাই যাক কি দেওয়া আছে। ABC এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে, তাই না? লিখি একটু। ABC এর মূলধনের পরিমাণের অনুপাত দেওয়া আছে তোমাকে। পরিমাণের অনুপাত দেওয়া আছে, পরিমাণের অনুপাত দেওয়া আছে, একটু লিখবে ওটা। পরিমাণের অনুপাতটা কত বলছে তোমাকে? এদিকে 1/2, 1/3, 1/4, এই রেশিওটা তোমাকে দেওয়া আছে ওখান থেকে। অ্যাকচুয়াল আমরা একটা কথা জানি যে ভগ্নাংশের অনুপাত আমরা কিন্তু কখনো রাখবো না, জানি তো। তাহলে কি করতে হয়? হরগুলো লসাগু করতে হবে। হরগুলোর লসাগু তুমি করে দেখো কত পাবে গো? 12। তাহলে 12 দিয়ে প্রত্যেক কটা অনুপাতকে গুণ করছো, তাহলে 12/2, 12/3, আর এদিকে তোমার হচ্ছে 12/4। তাহলে হচ্ছে 2 6 12, 3 4 12, আর 4 3 12। পেলাম এই জায়গাটা। এবার প্রশ্ন, 4 মাস পরে এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়। অ্যাকচুয়াল এ তার যদি মূলধনের অর্ধেক তুলে নেয়, সরি, তাহলে এর প্রকৃত মূলধন কত সেটা আমাকে কিন্তু জানতে হয়। আমরা তো সেটা আর বুঝতে পারিনি, আমরা অনুপাতটা জেনেছি। হলো, ভালো করে দেখে নিও, এটা লং হিসেবে থাকতে পারে কিন্তু এটা অ্যাকচুয়াল বড় প্রশ্ন। দেখো ঠিক করে। তো এর প্রকৃত মূলধন আমরা বুঝতে পারিনি বা প্রশ্নেও দেওয়া নেই। একটা কাজ করতে পারি, মূলধনের পরিমাণের অনুপাত থেকে আমরা সাধারণ অনুপাত ধরে নিই, সাপোজ x। তাহলে এর মূলধন কত লিখব? 6x। ক্লিয়ার? তো আমরা এখান থেকে ধরে নিই এ, বি ও সি এর মূলধনের পরিমাণ যথাক্রমে সাপোজ 6x টাকা, 4x টাকা, অ্যান্ড ফাইনালি 3x টাকা। কন্ডিশান ইউজ করবে যেখানে x কখনোই শূন্য হওয়া যাবে না। এবার প্রশ্ন যে 4 মাস পরে এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। এ কত দিয়েছিল গো? এ দিয়েছে 6x। 4 মাস পরে ও বেটা করলো কি না, অর্ধেকটা তুলে নিয়েছে। তো তার মানে বুঝতে পারছো এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার, ব্যবসার মাঝপথেই টাকা নেওয়া দেওয়া করছে। তো সেক্ষেত্রে আমরা 1 মাসের ওপর ডিপেন্ড করে ওদের মূলধন বের করব। তো 1 মাস হিসেবে এর মূলধন কত? এর মূলধন দেখো কত হচ্ছে। এ শুরুতে কত দিয়েছে? 6x। 4 মাস পরে তুলে নিয়েছে, তাহলে শুরুর দেওয়া টাকাটা নিশ্চয়ই 4 মাস জুড়ে আছে, তাই না? ওকে, এবার গল্প যেটা দাঁড়াচ্ছে 4 মাস পরে এ তার মূলধনের অর্ধেকটা তুলে নিয়েছে। বাবু 6x জমা করেছিল, হ্যাঁ? যদি অর্ধেকটা তুলে নেয় তাহলে রয়ে গেছে বাকি অর্ধেকটা। বাকি অর্ধেক বলতে তোমার 3x, 6x জমা দিয়েছিল, বাকি অর্ধেক বলতে 3x, নাকি? ওকে, এটা যদি প্রথম 4 মাস জুড়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা পরবর্তী 8 মাস জুড়ে আছে, হবে? একদম। তাহলে তার বছর শেষে মূলধন পেতে গেলে যোগ করছি। চলো, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 6 4 24x যোগ এটাও হচ্ছে তোমার 8 3 24x। তাহলে ওভারঅল গল্প তোমার দাঁড়াচ্ছে 48x টাকা। এটা এর গল্প। আচ্ছা, বি এবং সি কিন্তু
এই সমস্ত লোকগুলো নতুন করে টাকা আর নেওয়া দেওয়া করেনি, তার মানে ওদের টাকা পুরো বছর জুড়েই আছে, তাই না? তাহলে আমরা বের করার চেষ্টা করি 1 মাস হিসেবে বি এর মূলধন। বি এর মূলধন বি দিয়েছিল 4x পুরো 12 মাস, তাহলে 4 × 12 = 48x। আর সি এর গল্পটা কি দাঁড়াচ্ছে? সি দিয়েছিল তোমার 3x পুরো বছর খেটে গেছে, হ্যাঁ, তাহলে গুণ 12, তাহলে হচ্ছে 3 × 12 = 36x। ক্লিয়ার? একদম। এবার প্রশ্নটা যেটা ছিল যে এবং 8 মাস পরে দেখা যাচ্ছে যে 6072 টাকা লাভ, তাহলে এ এর লাভ কত? তাহলে এটা হচ্ছে আমার মোট লভ্যাংশ, বছর শেষে মোট লভ্যাংশ, তাই না? বছর শেষে মোট লভ্যাংশ হচ্ছে 6072, মোট লাভ দেওয়া আছে, আর মোট লাভ ভাগ বন্টন করতে গেলে এখন আমরা মূলধনের পরিমাণের অনুপাতটাকে নতুন করে বের করব। তাহলে আমরা লিখব এখন 3 জনের, বা এবিসি লিখতে পারো, এটা এবিসি লেখাটাই বেস্ট হবে। এখন 3 জনের মূলধনের পরিমাণের অনুপাত, কত হচ্ছে তোমার? তাহলে এর জন্য তুমি দেখে নাও, এর জন্য 48x, বির জন্যও তাই, আর সির জন্য এটা, তাহলে 48x, আর এদিকেও পুনরায় 48x, 36x, এক্সগুলো সব বাদ দাও, বাকি দেখো 12 কেটে যাচ্ছে, 12 × 4 = 48, পুনরায় 12 × 4 = 48, আর 12 × 3 = 36। এই হচ্ছে তোমার নতুন রেশিওটা। এইবার মোট লভ্যাংশ দেওয়া ছিল 6072, তো সম্পূর্ণ লাভ দেওয়া আছে তোমাকে 6072 টাকা। আমার চাই এর লাভ, তাহলে এর লাভ আমার চাই। এর লাভ বের করতে গেলে 6072 গুণ দিয়ে এর ভাগহার, তাহলে 4/ভাগহার হিসেব করো, সমষ্টি কত? 4 × 4 = 8, 9 × 10 = 11 হলো। তো এটা দেখো তুমি কেটে যাচ্ছে কি না। 6072 এটা 11 দ্বারা ভাগ যাচ্ছে কি না, এটা কিন্তু 11 দিয়ে কেটে যাবে, চেক করবে তুমি, 552 আসবে। তাহলে 4 দিয়ে গুণ করো, 4 × 2 = 8, 4 × 5 = 20, 0 2, 4 × 5 = 20, 2 = 22। এই হচ্ছে তোমার এর লাভ। তবে আমি আবারও বলে দিচ্ছি, এটা মোটেও কিন্তু 2 নম্বরের জন্য নয়, এটা লং, একটু ভালো করে দেখে রেখো, লংয়ের জন্যই এটা গুরুত্বপূর্ণ। যাই হোক, চলে এসো, আমরা করব এবার 2-এর দাগ। তোমরা অনেকেই বলেছো কমেন্টে যে স্যার লং করাবেন না, এইভাবে তো লং খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটা ডিফিকাল্ট, তো তোমাকে এইভাবেই করে বলে দিই, হ্যাঁ, যখন আসবে এরকম, আর চেষ্টা করব লং এইভাবে করে মাঝে মাঝে আলোচনা করার। আর রিসেন্ট আমি অধ্যায় ভিত্তিক বলে দেওয়ারও চেষ্টা করব যে কোনগুলো ফাইনালের জন্য তোমাকে করতে হবে, সেটা খুব তাড়াতাড়ি আলোচনা করব। চলে আসি আমরা দ্বিতীয় প্রশ্নে যাব আমরা। হ্যাঁ, 2-এর দাগ কী ছিল তোমার? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, সুদের হার আমার জানতে চেয়েছে, হ্যাঁ, কত হলে কোনো মূলধনের 2 বছরে সুদে আসলে ওই মূলধনের এত গুণ হবে বের করতে হবে। সোজা প্রশ্ন, ভালো করে বোঝো। চক্রবৃদ্ধি সুদের হার জানতে চেয়েছে, বের করতে পারবো আমরা। কোনো মূলধন জানা নেই, তাহলে ধরবো আমরা 2 বছরে সুদে আসলে বলতে অ্যামাউন্টের কথা বলছি, সুদে আসলে ওই মূলধনের এত গুণ। একদম সোজা, তবে স্টেপগুলো ঠান্ডা মাথায় দেখো। মূলধন কিন্তু জানি না এবং বার্ষিক সুদের হারও জানি না, তাহলে ফার্স্ট আমাদের ডিউটি ওই দুটোকে ধরে নেওয়া। ধরে নিই আমরা যে মূলধন পি টাকা আর চক্রবৃদ্ধি সুদের হার লিখবে এখানে, চক্রবৃদ্ধি সুদের হার
এটা হচ্ছে গিয়ে তোমার r%। এবার যে গল্পটা দেওয়া আছে যে 2 বছরে সুদে আসলে ওই মূলধনের এত গুণ হবে সেটা বের করব। তাহলে আমরা অ্যাকচুয়াল 2 বছরের সুদে আসলে বলতে কি এর কথা বলছে। 2 বছরের সুদে আসলে 1 মিনিট, 2 বছরের সুদে আসলে ওই মূলধনের এত গুণ হবে সেটা বের করব। তাহলে আমরা এই এটা বের করার চেষ্টা করি, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধিটা বের করি। সুদে আসলে বলতে তো সমূল চক্রবৃদ্ধিকে বোঝায় বাবু। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা বের করি। তাহলে এ সমান কি হয় না p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n বলতে 2। লজিক্যালি 2 বছরের সুদ আসলে এটা। বাট গল্পটা কি ছিল? গল্পটা এমন ছিল যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, মানে আরটা উদ্ধার করতে চাইছি, এইটাকে উদ্ধার করতে চাইছি, এটা কত হলে কোনো মূলধনের 2 বছরের সুদে আসলে ওই মূলধনের এত গুণ হবে। 2 বছরের সুদে আসলে ওই মূলধনের এত গুণ হবে সেটা আমরা বের করব। হ্যাঁ, তাহলে আমরা এটা অ্যাকচুয়াল এ লিখে নিয়েছি। হ্যাঁ, এবার প্রশ্ন যেটা ছিল দেখো, 2 বছরে সুদে আসলে মূলধনের এত গুণ, অর্থাৎ 2 বছরের যে সুদ আসলটা অর্থাৎ এটা, সেটা নাকি মূলধনের 16/25 গুণ, অর্থাৎ এ হচ্ছে মূলধন যা, মানে পি এর 25/16 গুণ। এটা প্রশ্নেই দেওয়া ছিল। তাহলে এর পরিবর্তে আমরা এই ডেটাটা পুট করতে পারি, দিলাম একদম। চলো, তাহলে রয়ে যাচ্ছে বাকিগুলো, জাস্ট দেখে দেখে টুকে দাও। আমাদের ডেস্টিনেশান কিন্তু আর উদ্ধার করতে হবে। হ্যাঁ, পিপি বাদ দিয়ে দাও। আচ্ছা, এটাকে লিখতে পারি 5/4 তার হোল স্কোয়ার লেখা যায়, সমান সমান 100 যদি তোমার লসাগু হয়ে যায়, 100 একে 100 যোগ আর তার হোল স্কোয়ার লেখা যায়। তো বোথ সাইড থেকে যদি এখন স্কোয়ারটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে 5/4 সমান সমান 100 প্লাস r/100 লিখব। 4 একে 4, 4 পঁচিশে 100 কেটে দেওয়া যায় একদম। ক্রস করো, 1 দিয়ে গুণ হলে 100 যোগ আর 25 5-এ 125। আমার ডেস্টিনেশান কিন্তু আর পাওয়া ছিল, দেখো 125 মাইনাস 100 মানে হচ্ছে স্যার 25% এটার আনসার হবে। হবে ক্লিয়ার? চলো, তো আমরা 4-এর থেকে 3 দেখবো এবার। 4-এর থেকে 3, প্রশ্ন 3, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এদের সমষ্টি হচ্ছে 25 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল তোমার হচ্ছে 264 বর্গ সেমি। বলছে চৌপলের কর্ণের ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল কত। প্রত্যেক কটা প্রশ্নে করা হয়েছে কি, যতটা তোমরা মোটামুটি প্র্যাকটিস করেছো তার সঙ্গে একটু অতিরিক্ত সংযোজন আছে, তো একটু বুঝে শুনে করবে কিন্তু। হ্যাঁ, তাহলে কোনো একটা সমকোণী চৌপল যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি প্রশ্নানুসারে 25। একটা কাজ করো, তুমি শুরুতে আগে ধরে নাও যে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে স্যার এ সেন্টিমিটার ছিল কি, হ্যাঁ সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে বি সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে সি সেন্টিমিটার। এটা আগে তুমি শুরুতে ধরে নাও। হলো? তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি বলে দেওয়া আছে। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার সমষ্টি বলে দেওয়া আছে, আমরা চাইলে আমাদের মতো বের করতে পারি। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ উচ্চতা, এটা আমাদের মতো, প্রশ্নানুসারে 25। তাহলে দুটোকে ইকুয়ালস করো। আবার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 264। সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল বলো, 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এটা হচ্ছে গিয়ে আমরা জানি, বাট প্রশ্নানুসারে 264। তাহলে দুটোকে সমান করতে পারি আমরা। আশা করছি পরিষ্কার হচ্ছে এইটুকু। হ্যাঁ, তো চাই কি, যে ওই সমকোণী চৌপলের কর্ণের ওপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল চাই। তো তুমি তো আগে কর্ণ পর্যন্ত পৌঁছাও বাবু, নাকি? তাহলে কর্ণ পর্যন্ত পৌঁছাবো। সমকোণী চৌপলের কর্ণ কী গো? √a² যোগ b² যোগ c²।
আপাতত এটাতে পৌঁছাও। ওটাতে পৌঁছানোর জন্য এই জায়গাটাকে উভয় পক্ষকে বর্গ করো। এটা আগেও করিয়েছি আমি। যদি আমরা বোথ সাইডকে বর্গ করি তাহলে আমার গল্প এটা দাঁড়াচ্ছে এখন। হবে, লিখবে এখানে যে উভয় পক্ষকে বর্গ করে পাই। ফর্মুলা মনে আছে? করিয়েছি, বলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। 25 স্কোয়ার হয় 625। হবে একদম। এটা অ্যাকচুয়াল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা, আগেও করিয়েছি এই অঙ্ক। নেক্সট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে ডেটাটা দেখো, ওটা আমরা লিখেছি কত না, ওটা লিখেছি 264 সমান সমান 625। তাহলে তোমার হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান, বিয়োগ হয়ে যাবে তখন 264। তাহলে বিয়োগ করো 1, ধার করো 12, 6 6 12, বাঁচে আর তোমার এখানে 5 থেকে 2 বাদ দাও 3। তাহলে তোমার দাঁড়াচ্ছে কত না 361। আর রুট 361-র ভ্যালু জানা আছে, জেনে রেখো। ওটা অ্যাকচুয়াল রুট, মানে এটা অ্যাকচুয়াল 19 স্কোয়ার হয়। 19 19 গুণ করলে কিন্তু 361 আমরা পাই। 19 19 গুণ করলে 1 থেকে চেষ্টা করো 25 পর্যন্ত একদম পূর্ণবর্গ সংখ্যাগুলোকে একদম তৈরি রাখার, একদম ঠিক করে, তাতে করে কাজগুলো আরও সোজা লাগবে কিন্তু। এবার এখানের যে স্কোয়ারটা আমরা দেখছি, দেখো ভালো করে, আমাদের ডেস্টিনেশান ছিল এইটা, প্রায় পেয়ে গেছি, শুধুমাত্র রুটের অভাব। তো এই স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলেই তো রুট হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 19। মানে হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য তোমার হচ্ছে গিয়ে 19 সেন্টিমিটার। এটা কর্ণের দৈর্ঘ্য, বাট এটা তোমার ডেস্টিনেশান নয়। প্রশ্ন মতে যেটা জানতে চেয়েছে, কর্ণের ওপর একটা বর্গক্ষেত্র আছে, ওই বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা, না দৈর্ঘ্য নয় সরি, ক্ষেত্রফলটা কত। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বাহুর স্কোয়ার। তাহলে বাহুর স্কোয়ার আমরা করব, বাহুটাই তো কর্ণ নিজেই। তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার হয়ে যাবে, মানে 19 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। 19 স্কোয়ার তো বললাম, 19 স্কোয়ার বললাম 361 বর্গ সেন্টিমিটার আসবে একদম। চলো, বোঝা গেছে? দেখবে ভালো করে, সুন্দর করে দেখবে, গুছিয়ে গুছিয়ে। আর যেখানে অসুবিধা হবে ভিডিওটাকে একটু পজ করে করে আরেকবার দেখবে, যদি অসুবিধা থাকে। আশা করছি থাকবে না, তাও যদি থাকে। চলে আসবো আমরা নাম্বার 4, 4-এর দাগ দেখতে যাব। চলো, 4-এর প্রশ্ন। 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকাকৃতি বাক্সে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ঘনফল কত? এর থেকে সোজা প্রশ্ন তো হয় না। তাহলে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনকাকৃতি বাক্স আছে, তার ভেতরে সর্ববৃহৎ গোলক রাখবো। আচ্ছা, ঘনকের এইটা মনে করো একটা তল, হ্যাঁ, ঘনকের মনে করো এটা একটা তল, এর মধ্যে আমি চাইছি একটা গোলককে রাখতে চাইছি। তাহলে কি হবে? সর্ববৃহৎ গোলক রাখা যায় কেমন করে? যেটা ঘনকের বাহু সেটা হবে সর্ববৃহৎ যে গোলকটা, তার ব্যাস হওয়া উচিত। একদম। 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের কথা ছিল, তাহলে যে গোলকটা তার ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে লিখব যে ঘনকের বাহু সমান সমান গোলকের গোলকের ব্যাস সমান সমান তাহলে 8 সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাস যেহেতু 8, সেখান থেকে আমরা গোলকের ব্যাসার্ধ বলতে পারি। ব্যাসার্ধ হচ্ছে তোমার 8/2, মানে হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। তো গোলকের তুমি ব্যাসার্ধ পেয়ে গেলে। এবার রইল পড়ে ওই গোলকের ঘনফল তথা আয়তন। এটা কোনো ব্যাপার হলো? তাহলে গোলকের ঘনফল বের করো। গোলকের
ঘনফল কী হবে গো? গোলক গোলক গোলকের ঘনফল কি হয়? 4/3 আর কিউব, মানে 4 তাহলে 4/3 পাই থাক, চারের কিউব হচ্ছে 64, এত ঘন সেন্টিমিটার হবে। ওকে, তো এটাকে এবার উদ্ধার করে ফেলো, যা আসে ওটাই তোমার আনসার আসবে। এটা নিজে করো একটুখানি, এটা আর আমি করছি না, এটা একটু নিজে করে চেক করবে কত কি এলো না এলো, নিজে করে একটুখানি চেক করবে, বুঝলে? আমি আর করছি না, বুঝলে? ঠিক আছে, চলো চলে আসি আমরা 5-এর দাগ দেখব। 5-এর দাগ কি দেখাচ্ছে? চলো, 5 দেখতে পাচ্ছি এইটা tan4θ ইন্টু tan5θ সমান সমান 1 হলে আমরা এইটার মান বের করব। বেশ সোজা আর একটা জায়গা, একদম সহজ সরল আর একটা জায়গা দেখব। তো প্রশ্ন যেটা তোমাকে দেওয়া আছে, tan4θ ইন্টু tan5θ, ওকে, সমান সমান নাকি 1। ডেস্টিনেশান কী ছিল তোমার? বের করতে হতো cos6θ যোগ দিয়ে cot9θ, এইটা তোমার ডেস্টিনেশান। সহজ সরল, আগেও করেছি, তাহলে এটাকে উদ্ধার করব কেমন করে? তো tan4θ সমান সমান লিখব 1/tan5θ লিখব, যে কোনো একটাকে নিলেই হবে। তাহলে 1/tan মানে স্যার এটা কট হয়। এবার এর আগেও আমরা আলোচনা করেছিলাম, যদি বোথ সাইডে দুটো ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত থাকে এবং তারা যদি ত্রিকোণমিতিক পূরক কোণের অনুপাতের দিক থেকে রিলেটেড হয়, তাহলে কোনো ভাবার দরকারই নেই, জাস্ট একদিকে ট্যান একদিকে কট। ট্যান থিটা সমান কি লিখবো আমরা? না কট 90° মাইনাস থিটা, থিটা বলতে এক্ষেত্রে 4θ ছিল, ওদিকটা যা ছিল অপরিবর্তনীয়, তাতে করে কটটা বাদ চলে গেলে 90° মাইনাস 4θ সমান সমান হচ্ছে তোমার 5θ। তাহলে এখান থেকে তুমি বলবে 90° সমান সমান হচ্ছে 5θ প্লাস, মাইনাস ছিল প্লাস 4θ, তাহলে 5×4 9θ সমান হচ্ছে 90°। তাহলে তুমি বলবে স্যার থিটা সমান হচ্ছে 90/9, মানে স্যার 10°। এটা থিটার ভ্যালু পাচ্ছ তুমি 10। চলো তোমার ডেস্টিনেশান, অতএব দাও এখানে মান পুট করো। তাহলে cos6θ হচ্ছে 10°, আবার cot9θ হচ্ছে তোমার 10°। তাহলে cos 6×10 60, এটা হচ্ছে তোমার cot90°, মনে আছে? cos60°। আদর্শ কোণের মান কিন্তু তুমি রেডি অবশ্যই করবে, যদি না রেডি করেছো তাহলে তুমি গোল্লা খাবে কিন্তু ওখান থেকে। যাই হোক, আমি এই পর্যন্ত রাখলাম, বাকিটা তুমি কমপ্লিট করবে, তোমাকে মান জানতে হবে, মান না জানলে তুমি কিন্তু উদ্ধার করতে পারবে না। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, ত্রিকোণমিতিক আদর্শ কোণের মান নিয়ে অনেকের প্রবলেম থাকে, যে মনে থাকে না, বুঝতে অসুবিধা হয়, চ্যানেলে যাও, দেখবে ওই রিলেটেড আদর্শ কোণের মান রিলেটেড একটা ভিডিও রয়েছে, দেখো, আশা করছি তোমার কোনো প্রবলেম থাকবে না, দেখো, বুঝলে? যাই হোক, কমপ্লিট করবে, এটা ডিউটা নিজে করবে, এত দূর এগিয়ে দিলাম, জাস্ট মান পুট করলেই আনসার পেয়ে যাবে, ওটা হোম টাস্ক। এলাম তাহলে 6-এর দাগ, তাহলে দাগ নম্বর 6 দেখবো। হ্যাঁ চলো, 6 কি দেখছি? 6 দেখছো এইটা, এই যে কন্ডিশান দেওয়া আছে, তারপর এর সর্বনিম্ন মান বের করতে হবে। এবছর একটা সর্বনিম্ন মান রিলেটেড প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ফাইনালে। তাহলে তোমাকে দেওয়া আছে ওই কন্ডিশানের ওপর বেশ করে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, এর সর্বনিম্ন মান তোমার চাই। সোজা একদম, ঘাবড়ানোর কিচ্ছু নাই। আগে কি দেখতে হয়, যে দুটো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে দেখে নিও ওরা পরস্পরের অনন্য কিনা। অ্যাকচুয়াল
এরা কোসেক এবং সাইন তো পরস্পরের অনন্যক, তাই না? তাহলে আর ভাবার দরকার নেই। কী করব এটাকে? এটাকে আমরা লিখব 2 কোসেক আলফা তার হোল স্কোয়ার লিখব। এটাকে আমরা লিখব 3 সাইন আলফা তার হোল স্কোয়ার আমরা লিখব। তাহলে অ্যাকচুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু সর্বনিম্ন মান বের করতে যাব, তাহলে সেকেন্ড সূত্রটা আমরা ব্যবহার করি। তাহলে ছিল এ, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তখন কি আসবে? প্লাস 2ab। প্লাস 2ab, এ বলতে ছিল 2 কোসেক আলফা, বি বি বলতে ছিল তোমার 3 সাইন আলফা। এই ছিল গল্প। আচ্ছা, এইবার কথা হচ্ছে এ তো পূর্ণবর্গ, এ তো পূর্ণবর্গ। পূর্ণবর্গ দেখো মাথায় 2 দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান কত হয়? না স্যার 0 হয়। ওটা ভাষা দিয়ে লিখবে যে পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0। আচ্ছা, তারপরে বলো কোসেক ইন্টু সাইন কী হয়? অনন্যক তো পরস্পরের, তাহলে 1 হয়ে যায়। কোসেক আলফা ইন্টু সাইন আলফা 1 হয়ে যায়। তাহলে বেঁচে রয়েছে 2, 2 আর 3। তাহলে 3 2 6 2 12 হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলবো? একটা কি বাড়িয়ে দেবো লাইন? তাহলে এইটার কথা একটু বাদ দিয়ে দাও। হ্যাঁ, তাহলে 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কোয়ার যোগ কোসেক আলফা ইন্টু সাইন আলফা 1 হয়ে যাচ্ছে, ওটা নিয়ে আমরা ভাবছি না। তাহলে 2 2 4 3 12। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। কি লিখবো তবে? লিখব পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0। অতএব প্রদত্ত অংশের সর্বনিম্ন মান, এটা তো 0, ভাবার দরকার নেই। তো প্রদত্ত অংশের সর্বনিম্ন মান হচ্ছে কত? 12। 12 হচ্ছে এই প্রশ্নের সমাধান। ওকে, চলে এসো। এরপরে আমরা চলে যাই 7-এর দাগ। 7 তো 7 7 দেখতে থাকো, দেখতে থাকো। 7 ও কেন্দ্রীয় একটা বৃত্ত। ও বাবা, কালি পড়ে গেল তো, বুঝবো কেমন করে? দেখা যাক কি আছে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার কিউ আর একটা জ্যা, এবং কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটো পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। চলো আপাতত এইটুকু ছবি আঁকি, তাতে করে বোঝা যাবে অন্তত। ও কেন্দ্রীয় একটা বৃত্তের প্রসঙ্গ এসছে। তাহলে এই হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এবার প্রশ্ন, কিউ আর একটা জ্যা, ব্যাস নয় এরূপ একটা জ্যা তুমি তৈরি করে নিও। কিউ আর হলো। নেক্সট কি দেওয়া আছে তোমাকে? কিউ আর একটা জ্যা। এবার বলছে তোমাকে কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটো পি বিন্দুতে ছেদ করেছে। আঁকো আবার। তাহলে কিউ বিন্দু থেকে একটা তুমি স্পর্শক টানবে, আর বিন্দু থেকে তুমি একটা স্পর্শক টানবে, যারা গিয়ে ছেদ করলো কোথায়? পি বিন্দুতে ছেদ করে। প্রশ্ন তাই বলছে। এবার বলছে কিউ এম হচ্ছে বৃত্তের ব্যাস। চলো, কিউ এম, এম তো নেই। আচ্ছা, আবার ব্যাস বলেছে তো। কিউ এম বৃত্তের ব্যাস, ব্যাস মানে স্যার কেন্দ্রবিন্দুগামী হবে। তাহলে কিউ থেকে যাচ্ছে কেন্দ্রবিন্দু বরাবর, চলে যাও এম পর্যন্ত। কেন্দ্র এটা ও দিলাম। কি জানতে চায় তোমাকে? অ্যাঙ্গেল, এটা কি কিউ ছিল? তোমার বই দেখে নিও তো একটুখানি। কিউ ছিল মেবি, কিউ পি আর 60। আচ্ছা দেখি কোথায় আছে কিউ পি আর, মেবি এটাই বলেছে। তো কিউ পি আর হচ্ছে গিয়ে 60। তাহলে অ্যাঙ্গেল আর কিউ এম এর মান কত? আর কিউ এম খোঁজো, আর কিউ এম কোথায় আছে? আর কিউ এম, এই কোণটা চাইছে। অনেকে দেখে বলবে এ বাবা অদ্ভুত জিনিস, এর আগে তো আমরা করি নাই, এগুলো দরকার নেই করার, তুমি যা করেছো ওই যথেষ্ট, ওটা দিয়েই তুমি এটাকে উদ্ধার করে নিবে, কোনো ব্যাপার নয়। আচ্ছা, উপপাদ্যে ফেরত যাও। কি জানো? বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তারা পরস্পর সমান। তাহলে সেই জায়গা থেকে আমরা বলবো পি কিউ সমান সমান পি আর হবে। যদি তাই হয়ে থাকে, এই দুটো বাহু যদি সমান হয়, ত্রিভুজ পি কিউ আর এর এই বাহু যদি সমান হয়, এই কোণ সমান আসবে। সো দ্যাট আমরা বলবো অ্যাঙ্গেল পি কিউ আর সমান অ্যাঙ্গেল পি আর কিউ কত করে?
180 ছিল ত্রিভুজের 3টে কোণের যোগফল, অলরেডি একটা দখল হয়ে গেছে 60 ডিভাইডেড বাই 2, তাহলে 120/2 মানে হচ্ছে তোমার 60 ডিগ্রি। স্যার এটা 60 ডিগ্রি, একদম সমবাহু ত্রিভুজ। বাট ওটা তো চাই না গো, চাই তো এইটা বোঝো, এটা ছিল স্পর্শক। আর এই ও থেকে কিউ পর্যন্ত ছিল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সো আমরা বলবো ও কিউ পারপেন্ডিকুলার টু মানে লম্ব। ও কিউ লম্ব কার ওপর? কিউপির ওপর। এইটা লম্ব এর ওপর, যেহেতু এটা ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এটা স্পর্শক, তার মানে এটা পুরোটা 90, তার মধ্যে এ বেটা খেয়ে বসে আছে 60, তাহলে এটা কত বুঝতে পারছো? তাহলে ও কিউ পি বা এম কিউ পি, এ বাবা ছি, আমরা তো এইটা চাই, এইটা মানে এম কিউ আর বা আর কিউ এম, চলো আর কিউ এম এইটা চাই। তো আমরা এইটা কেমন করে বের করব? আবারও বলি, পুরোটা 90 ছিল বাবু, তার মধ্যে এটা 60 দখল হয়ে গেল, তাহলে অবশিষ্ট এটা পেতে গেলে 90 - 60, অর্থাৎ হচ্ছে তোমার 30 ডিগ্রি এই প্রশ্নের সমাধান। পরিষ্কার? আশা করছি পরিষ্কার। সমস্যা থাকলে বলবে, সমস্যা থাকা উচিত নয়, যদি থাকে ইন কেস। আর চলে আসছি আমরা 8-এর দাগ। আপাতত 8-এর দাগ তোমাকে কি দেখাচ্ছে গো? 8 দেখাচ্ছে, ভিডিও একটু লেন্থি হচ্ছে, কিছু করার নেই, কাজের কোয়ালিটি এরকম, কি করব আর। 8 কি দেখছি, প্রশ্নের যে কোয়ালিটি, প্রশ্নের কোয়ালিটিই তো এরকম না, কিছু তো করার নেই। বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের সাধারণ যে 12 সেমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? বাবু অনেকবার করেছি, এবিটিএ টেস্ট বারই করেছি প্রথম দিকে, ওখানে দেখে নিও, আমি ওটা একটু স্কিপ করে যাচ্ছি, ভিডিও নতুবা অনেকটাই বড় হচ্ছে, স্কিপ করলাম একটু। হ্যাঁ, ওটা প্রথম দিকের সেটগুলোতে আছে অনেক, সেটাই করেছি। চলো পরটা দেখ। 9টা, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব, যদি এইটা হয়ে থাকে তাহলে অ্যাঙ্গেল বিএসি কত? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, বরং এটা দেখো সযত্নে। 9টা, 8 তাহলে ছাড়া থাকলো, তুমি দেখবে। 9 বলছে যে ত্রিভুজ এবিসি, ছবি আঁকো, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ত্রিভুজ আঁকো, বেঁকে গেল ইস, এবিসি। তো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব, এ থেকে বিসি বাহুর ওপর একটা লম্ব এডি, প্রশ্নেই তাই বলেছে, এবং প্রশ্নে একটা ডেটা দিয়েছে গো। ডেটা কি দেওয়া আছে? ডেটাটা দেওয়া আছে এটা, যে এডি স্কোয়ার সমান সমান বিডি ইন্টু ডিসি, তাহলে বের করতে হবে যে অ্যাঙ্গেল বিএসি কত, বিএসি এই কোণটা কত। এই কোণটা তুমি যদি এমসিকিউতে পড়ে যায় বাই চান্স, তখন তুমি সরাসরি বলে দিও স্যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90? তার কারণ এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি কিন্তু এইটা লম্ব টানলে, তার মানে এটা এই যে বাচ্চা ত্রিভুজটা এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে পিথাগোরাস লাগবে। স্যার এইখানে লম্ব হচ্ছে, তার মানে লম্বের বিপরীত, লম্ব মানে সমকোণ হচ্ছে, এইখানে সমকোণের বিপরীত যে বাহু সেটাই অতিভুজ। আর পিথাগোরাস বলেছে অতিভুজের স্কয়ার এ বি স্কয়ার সমান হচ্ছে লম্বের স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, পারি? ওকে, তাহলে ওটা যদি পারি, এই ত্রিভুজের জন্য একই গল্প আমরা লিখতে পারি। চলো ফ্যাটাফ্যাট করে ওই ত্রিভুজের জন্য একই আর একটা গল্প ফ্যাটাফ্যাট করে বানাও দেখি। তাহলে এই ত্রিভুজের জন্য, মানে ত্রিভুজ এ সি ডি এর জন্য একই গল্প লেখ, এখানে তো লম্ব আছে, তার মানে আমরা লিখব কি, এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এখন দুটোকে যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই। যদি যোগ করা যায়, বামে বাম ডানে ডান, তাই না? তাহলে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার লিখব একদম। চলো,
আচ্ছা, এডি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, স্যার 2 অফ এডি স্কোয়ার দিয়ে দিয়েছি। বেঁচে গেল যেটা বিডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার দিলাম। চলো, 2 অফ এডি, এডি স্কোয়ার অ্যাকচুয়াল বাবু, এডি স্কোয়ার সমান সমান প্রশ্নে দেওয়া আছে, হেল্প নাও। এডি স্কোয়ার সমান সমান দেওয়া আছে বিডি ইন্টু ডিসি, দিয়ে দিলাম, প্রশ্নের থেকে হেল্প নিয়েছি। যোগ বিডি স্কোয়ার যোগ ডিসি স্কোয়ার। বোঝো ভালো করে এটা কি, বলো এটা কি? এটা সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। समझ में आया क्या? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, পারফেক্ট, ক্লিয়ার? ওকে, তাহলে বিডি যোগ ডিসি, একটু ছবি দেখো তো। বিডি যোগ ডিসি মানে ছবি বলছে এটা স্যার বিসি হবে, তাহলে এটা বিসি হবে। বিসি স্কোয়ার যেমনি ছিল স্কোয়ারটাকে দিয়ে দিলাম, হ্যাঁ। আর এটা যা ছিল একটু নোট করে দিই তো, এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। ওভারঅল এই গল্পটা কি দাঁড়াচ্ছে? এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার। এটা কি? পিথাগোরাস থিওরেমকে নির্দেশ করছে, যেখানে বিসি হয় বড় বাহু, বিসি হয় বড় বাহু মানে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ যদি বিসি হয় তার বিপরীত কোণ হবে সমকোণ 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল বিএসি হচ্ছে, অ্যাঙ্গেল বিএসি হচ্ছে তোমার 90 ডিগ্রি। এই প্রশ্নের সমাধান ক্লিয়ার? প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে, এটা অ্যাকচুয়াল প্রয়োগকে টুকেছে বই ধরে। হলো? ওকে, টেক্সট বইয়ে আছে প্রয়োগটা, দেখে নিও একটুখানি। পিথাগোরাসের উপপাদ্য থেকে নিয়েছে প্রশ্নটা। আশা করছি পরিষ্কার হয়েছে। আর বুঝতে যদি পেরে থাকো, যদি ভালো লেগে থাকে, লাইক করে দিও একটা। আর কি করবে, দূরে আছো, হাততালি তো আর মারতে পারবে না। যাই হোক, হাততালির প্রয়োজন নেই, একটা লাইক করে দিও জাস্ট। যাব আমরা 10-এর দাগ। 10-এর দাগ দেখতে পাচ্ছি একটা ইউনিক টাইপের প্রশ্ন। তো দেওয়া আছে, দেখো এইটা দেওয়া আছে, তো প্রমাণ করতে হবে এটা সোজা, বাট একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। এর আগে কিন্তু তুমি এটা টেক্সট বইয়ে করোনি। দেওয়া আছে এ মাইনাস বি বাই সি, সুন্দর করে বুঝতে থাকো। আমি খুব সহজভাবেই উপস্থাপন করব, জটিল করব না আমি এটাকে। এটা দেওয়া আছে তো, ওকে। তো এখান থেকে একটা প্রমাণ করতে বলেছে, যেটা প্রমাণ করব সেটাকে একটু ডান দিকে লিখে রাখি তো। 1/a সমান সমান 1/b যোগ 1/c, এটা আমরা প্রমাণ করতে চাইছি, সোজা একদম। তাহলে আমরা উদ্ধার কি করব? এখান থেকে কী করি, একদম একটা মিস্টেক করি, ভুল করি। +1 মিস্টেক, কারেকশান করে দাও সঙ্গে সঙ্গে, -1। আর তো ভুল নেই বাবু, নাকি? একদম একদম। চলো এইবার এ মাইনাস বি বাই সি ছিল, এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছি -1টাকে এদিকে আনতে গেলে +1 হবে, হবে একদম। তাহলে বি প্লাস, সরি মাইনাস ছিল, বাই এ। এবার পরবর্তী, এই যে আমরা +1 দেখছি, এখানে -1 হবে। একইভাবে সি প্লাস এ বাই বি, আবার +1 দেখছি, তাহলে -1 হবে। ডান দিকটা শূন্য করে দিয়েছি। এই অ্যারেঞ্জমেন্টটা তোমাকে একটু ঠিক করতে হবে, নতুবা তুমি ম্যাচ করাতে পারবে না কিন্তু। হলো? খেয়াল রেখো, প্র্যাকটিস করে নিও। দেখো এখান থেকে এবার আমরা যেটা করব, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। সি হচ্ছে আমাদের এখানকার লসাগু, তাহলে এ মাইনাস বি প্লাস সি। তোমাদের এখানকার লসাগু হচ্ছে এ, তাহলে বি মাইনাস সি, তোমার মাইনাস এ আসবে, ওকে। আবার এখানের লসাগু হচ্ছে বি, তাহলে সি প্লাস এ মাইনাস বি সমান সমান 0, একদম। ব্র্যাকেট দিতে পারো, না দিলে কোনো ব্যাপার নয়। তাহলে এ মাইনাস বি প্লাস সি বাই সি। একটা কাজ করি, এখান থেকে মাইনাস কমন নিই। কেন নিচ্ছি একটু পরেই তুমি বুঝতে পারবে। যদি মাইনাসকে কমন নিই, চিহ্ন সব চেঞ্জ হবে তো, নাকি গো? তাহলে এখানে মাইনাস বি আসবে, প্লাস সি আসবে, প্লাস এ আসবে, বাই এ। কমন নিয়েছিলাম মাইনাস, ওই প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। এটা অপরিবর্তনীয় রেখে দাও, এটাকে কিচ্ছু করার দরকার নেই। সি প্লাস এ মাইনাস বি বাই বি। এবার তোমার মাথায়
ঘুরঘুর করছে আমি জানি যে কেন হঠাৎ করে মাইনাসটা কমন গেল। এবার লবের দিকে তাকাও তো, প্রত্যেক কটা লব দেখো। এ মাইনাস বি প্লাস সি, দেখো এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, মিল পাচ্ছ? যদি কমনটা না নিতাম মিলটা কিন্তু পেতাম না, এ কারণেই তুমি কমনটা নিচ্ছ। হলো? তাহলে কমন পাবো, কমন এ মাইনাস বি প্লাস সিকে যদি কমন পাই, বেঁচে গেছে 1/c মাইনাস 1/a প্লাস 1/b সমান সমান 0। একদম। বাবু এই অংশটা গুণ ছিল এদিকে, তাহলে ওদিকে ভাগ, আর শূন্য ভাগ সামথিং যে কোনো কিছু তার মানে শূন্য, তো ওটা নিয়ে আমার ভাবার কিছু নেই। বেঁচে যাওয়া অংশ এই বেটা সমান সমান 0। দেখো কি প্রমাণ করতে চাইছিলে, এইটা লোকজন তো উপস্থিত একদম। তাহলে ঠিকঠাক করে জাস্ট অ্যারেঞ্জ করলেই গল্প শেষ। সোজা সোজা 1/c, এটা মাইনাস ছিল ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এই গেল। দেখো এলো একদম। আশা করছি বোঝাতে পারছি। হ্যাঁ, নেক্সট তারপরে যেটা দেওয়া আছে দেখা যাক পরেরটা 11। আচ্ছা 11টা সম্পর্কে বলে দিই। আমার মনে হচ্ছে প্রশ্নটা এই দুটো জায়গার মধ্যে কিছু একটা গড়বড় রয়েছে। এখানে 8, এখানে 3, এইটা মনে হচ্ছে আমার ডিস্টার্ব আছে। আমি আরেকবার চেক করে নেবো। তাও দুটোকে একই হতে হবে, একই না হলে এক্ষেত্রে করা যাবে না কিন্তু। হলো? তাও আমি একবার চেক করব, মেবি এটা ডিস্টার্ব আছে। দুটো যদি একই করে দেওয়া যায়, এটাও 8 এটাও 8, অথবা এটাও 3 এটাও 3, সেক্ষেত্রে কিছু একটা সুরাহা হতে পারে। হতে পারে নয়, হবে। বাট এক্ষেত্রে তো আমার মনে হচ্ছে না যে করা যাবে বলে। ঠিক আছে, আপাতত একটু স্কিপ করা থাক। এটা আমার মনে হয় কারেকশানের প্রয়োজন আছে। হ্যাঁ, যদি এটা করা যায় আমি একবার চেক করে আমি ওটাকে আপলোড করে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। চলে এসো পরেরটা। এটা ফাইনালে এসছে, এই যে 12টা। এটা মেবি 2019, এবং আগেও করিয়েছি তোমাকে এটা। তো প্রথম 2n+1 সংখ্যা ক্রমিক, এটা সংখ্যক করে দাও, সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এইটা, তাহলে n কত? মধ্যবর্তী সংখ্যা মানে বাবু মধ্যমা এটা। এইবার প্রথম 2n+1, এটা আমরা 12 করব। হ্যাঁ, এটা আমরা 12 করব। প্রথম 2n+1, বাবু 2n হলে আমরা যুগ্ম বলবো। হ্যাঁ, তার সঙ্গে প্লাস বা -1 যদি লেগে যায় আমরা ওটাকে আর মোটেও কিন্তু যুগ্ম বলছি না, খেয়াল রেখে। প্লাস বা -1 লেগে গেলে এটা কিন্তু অযুগ্ম ভাববো আমরা। তাহলে লিখবো হলো এটা অযুগ্ম সংখ্যা, হলো অযুগ্ম সংখ্যা। বাবু যেহেতু অযুগ্ম, তাহলে আমরা আমাদের মতো করে নিশ্চয়ই মধ্যমা বের করতে পারবো। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই মধ্যমা বের করতে পারবো। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কী ছিল? n+1/2, তাই অ্যাকচুয়াল এটাই n। তো আমাদের যুক্তিতে মধ্যমা n+1/2। বাট প্রশ্ন মতে, তুমি একবার প্রশ্নটা চেক করো, প্রশ্ন মতে তোমার মধ্যবর্তী সংখ্যাটা এইটা, মধ্যবর্তী সংখ্যাটা এইটা। তাহলে দুটোকে সমান করে দাও, দুটোকে সমান করে দাও, n+103/3। চলো সমাধান করে ফেলো, এর মান তুমি পেয়ে যাবে। তো এখান থেকে 2n+2/2, n+103/3। একটা কাজ তুমি করতে পারো, নতুবা সরাসরি ক্রস করতে পারো, যে 2কে কমন নিচ্ছি, চাইলে করো। 2কে যদি কমন নাও তাহলে n+1/2 এটা থেকেই যায়, তাতে করে 2 2 কেটে গেল, নিচে কিন্তু 1 থাকে। তাহলে তুমি যদি 1 দিয়ে ক্রস করো আর এটাকে যদি 3 দিয়ে ক্রস করো, তো 3 আর n হচ্ছে 3n প্লাস হচ্ছে 3, 1 দিয়ে ক্রস করলে n+103, তাই? তাহলে 3n - n সমান হচ্ছে 103 - 3, মানে হচ্ছে এটা 100, এটা হচ্ছে তোমার 100, হচ্ছে তো? ওকে, আরেকটু বাবু 3n - n মানে কত? 2n। স্টেপ জাম্প করছি, হ্যাঁ, 2n, তাহলে n সমান হচ্ছে 100, 2n ছিল/2, মানে কত আসবে? 50। হলো?
শেষ করলাম এটা, আর এটা কিন্তু তোমাদেরই রিকোয়েস্টের একটা সেট ছিল, শেষ করে দিলাম। তো চলো আজকে এই পর্যন্ত থাক, পড়াশোনা করতে থাকো।